আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সিপিসির প্রথম ফর্মাল ক্লাসে। আজকে আশা করি আমরা একটা পূর্ণাঙ্গ ক্লাস নেব। তো আমি ক্লাস নেওয়ার শুরুতেই ভাবছিলাম যে প্রথমে হয়তো নিজের পরিচয়টা আবার দিব। আমি ইমরান হুসাইন ইমন, অ্যাসিস্ট্যান্ট জাজ সিলেট হিসেবে কর্মরত আছি। আমি 14 বিজেএস এর একজন সদস্য। আর মিনিলো স্কুলে প্রায় 2 বছর ধরে একজন রেগুলার ইনস্ট্রাক্টর। আমি শিওর না যে আপনাদের সাথে আমার আগে কোনো আমি ক্লাস নিয়েছি কি না, অ্যাপার্ট ফ্রম দ্যাট 5 মিনিটস ভিডিও। ওইটা ছাড়া এর আগে এই কোর্সে খুব সম্ভবত আমার কোনো ক্লাস নেওয়া হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পাচ্ছি বা কথা বলার সুযোগ পাচ্ছি। ফিলিং ভেরি প্রিভিলেজড। আমার ভালো লাগছে যে আমি মোটামুটি এত বড় একটা ব্যাচ, আপনারা সবাই এত আগ্রহী স্টুডেন্ট, বিভিন্ন বাংলাদেশের প্রায় অলমোস্ট সব জেলা থেকে ছড়িয়ে ছিটিয়ে সবাই একসাথে আছেন। তো সবাইকে আবার অনেক শুভকামনা জানাচ্ছি। আশা করি খুব এনজয়েবল একটা কোর্স হবে আমাদের জন্য। I will try to the best of my limits to explain all the laws and relating provision. আমি শিওর বলতে পারবো না যে আমি আপনাদেরকে বেস্ট ডেলিভারি দিতে পারবো, বাট আই ক্যান প্রমিস ইউ ওয়ান থিং অ্যান্ড দ্যাট ইজ আই উইল ট্রাই মাই বেস্ট। অ্যান্ড আপনারা যদি একটু মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, আশা করি কিছুটা হলেও ফ্রুটফুল হবে আমাদের এই সেশনগুলা। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মূলত সিপিসির ইন্ট্রোডাকশন, দেওয়ানি মামলার জুরিসডিকশন এবং দেওয়ানি মামলার স্টেজেস অফ সিভিল সুট। এই তিনটা বিষয় নিয়ে আমরা পড়ার চেষ্টা করব। খুব বেশি লম্বা করবো না আমি ক্লাসটা, যত শর্ট পসিবল সেটা করে ফেলবো। বাট যেহেতু প্রিলিমিনারি ক্লাসে আমি খুব বেশি কথা বলার সুযোগ পাইনি, জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম যে ওই দিন আমি কেন ক্লাসটা নিতে পারিনি। আজকে আমাদের মূলত প্রিলিমিনারি ক্লাস। ইন্ট্রোডাকশন থেকে আমি বেশ কিছু জিনিস আগে আলোচনা করব, এরপর মূল পড়াতে যাব আমরা। আব্দুল মান্নান শিকদার, ওয়ালাইকুম আসসালাম। মামুন ইসলাম, লিপি আক্তার, সাক্ষ্য রিটেন ক্লাস। হ্যাঁ, আমি আপনাদেরকে এভিডেন্স একটা রিটেন পড়াইছি। ও সেম ব্যাচ তাহলে। সো ওয়ালাইকুম সালাম সবাইকে, ধন্যবাদ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কমেন্টে জানাবেন যে ক্লিয়ারলি আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড দেখা যাচ্ছে কিনা। প্রথমে আমি একটু পরীক্ষা সম্পর্কে বলি। আমি অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে পরীক্ষা সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এটা যেহেতু প্রিলিমিনারি এক্সাম, আমি জানি আপনারা এগুলো জানেন, আপনারা সবাই এগুলো সম্পর্কে অবগত আছেন। স্টিল আমি একটু আপনাদের সাথে জিনিসগুলো আলোচনা করব। আমরা জানি প্রিলিমিনারি বিজেএস এ 100 মার্কসের এক্সাম হয়, আর বারেও 100 মার্কসের এক্সাম হয়। বিজেএস এ যে 100 মার্কসের এক্সাম হয় সেখানে 60 মার্ক হচ্ছে ল, আর বারে 100 মার্কই ল। আচ্ছা, প্রথমে যদি আমরা বার ডিসকাস করি, আমরা জানি বার মিন্স অ্যাকচুয়ালি 7 laws. bar means হচ্ছে 7 laws, and out of these 7 laws one of the most important law is CPC. সো যদি আপনারা লাস্ট 6-7টা বার এক্সামকে অ্যানালাইসিস করেন, দেখতে পাবেন এক এক সময় এক এক টাইপের কোয়েশ্চেন হয়েছে এবং এক একটা আইন থেকে কোয়েশ্চেনের যে পরিমাণ, দ্য নাম্বার অফ কোয়েশ্চেন ফ্রম এ স্পেসিফিক অ্যাক্ট হ্যাজ ভেরিড ওভার দ্য টাইম। কোনো বছর দেখা যাচ্ছে 15টা আসছে, কোনো বছর 16টা আসছে, 17টা আসছে, 20টা আসছে, হ্যাঁ এরকম আসছে। বাট দেখেন সিপিসি থেকে এরকম কখনো হয় নাই যে বারে 10টার নিচে কোয়েশ্চেন আসছে, ইম্পসিবল, কখনোই 10টার নিচে আসে নাই। অন এভারেজ সিপিসি থেকে 15টা কোয়েশ্চেন আসে। অন এভারেজ সিপিসি থেকে 15টা প্রশ্ন আসে। মূলত আমরা জানি সিপিসি ছাড়া সিআরপিসি, এভিডেন্স, প্যানাল, এগুলো হচ্ছে আমরা এগুলোকে মাদার অ্যাক্ট বলে থাকি। এর বাইরে হচ্ছে আমাদের এসআর, লিমিটেশন এবং বার কাউন্সিল অর্ডিন্যান্স আছে। বাট মূল যে 4টা আইন সেটা হচ্ছে সিপিসি, সিআরপিসি, এভিডেন্স এবং প্যানাল। এর মধ্যেও যদি আমরা আবার ভাগ করে ফেলি, সিপিসি এবং সিআরপিসি আর মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে আপনি ধরে রাখতে পারেন অন এভারেজ ইউ আর গেটিং অ্যারাউন্ড 15 to 20 কোয়েশ্চেন ফ্রম দিস কোর্সেস। আমরা যদি বলি এখন লাস্ট 2 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, 15 থেকে 20টা কোয়েশ্চেন আমরা প্রতি বছর পেয়ে থাকি। তবে বিজেএস বা জুডিশিয়ারির ক্ষেত্রে জিনিসটা একটু আলাদা। বিজেএস এর যে 60 মার্ককে আমরা 6টা সাবজেক্টে ভাগ করে ফেলতে পারি, আমরা একটা সাবজেক্টে 10 নাম্বার করে পাই। সো এই সাবজেক্টগুলো আবার সিপিসি, সিআরপিসি এর মতো না, এগুলো হচ্ছে একটা কোর্সের মতো। যেমন সিভিল কোর্স, এই সিভিল কোর্সে 10 মার্ক, এই 10 মার্কে কি কি ইনক্লুড আছে আমরা দেখতে পাই, সিপিসি, এসআর, লিমিটেশন। এর সাথে যদি আপনি সিভিল কোর্স অ্যাক্ট অ্যাড করেন, এটা অ্যাড করতে পারেন, স্মল কজেস অ্যাক্ট অ্যাড করতে চান, এগুলো অ্যাড করতে পারেন, বাট মেইনলি সিপিসি, এসআর, লিমিটেশন।
সো আপনি সিপিসি থেকে 4টা প্রশ্ন পাবেন, জুডিশিয়ারিতে আপনি সিপিসি থেকে প্রশ্ন পাবেন 4টা, আর বার কাউন্সিলে আপনি সিপিসি থেকে প্রশ্ন পাবেন 15 থেকে 20টা, ফ্রম 15 to 20। ওকে, দেখেন, সো প্রিলিমিনারি জিনিসটা যদি আমরা বুঝে যাই যে এরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয়, এরকম কোয়েশ্চেন আসতে পারে, তাহলে প্রিপারেশনও আমরা ওইভাবে নিতে পারবো। আমি ওই দিন ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলছি সিপিসি মূলত দেখা যাচ্ছে 158 সেকশনস, 158 সেকশন, 158টা সেকশন এখানে আছে, এর বাইরে প্রায় 51টা অর্ডার আছে ফার্স্ট শিডিউলে। এই সবগুলা পরে আপনি জুডিশিয়ারি এক্সামে প্রশ্ন পাবেন 4টা, শুধু 4টা কোয়েশ্চেন। সো কেউ যদি আনলেস সামওয়ান ইজ অ্যান এঞ্জেল, ফেরেশতা না হলে আমার মনে হয় না কারো পক্ষে বলা সম্ভব একবার জুডিশিয়ারি থেকে ঠিক কোন জায়গা থেকে এই 4টা প্রশ্ন আসবে। সো ইফ সামওয়ান ইজ টেলিং ইউ দ্যাট আমি যে সাজেশন দিচ্ছি এই সাজেশন থেকে 100% কমন পড়বে, এরকম হবে, শর্ট সাজেশনে কাজ দিবে, দে আর ফুলিং ইউ, বোকা বানানোর চেষ্টা করতেছে। আশা করি আপনারা কেউ বোকা হবেন না। The only good and reliable way to success is hard work, a lengthy preparation. আপনার যথেষ্ট টাইম আছে, আপনারা ভয় পাবেন না। বার কাউন্সিল এবং জুডিশিয়ারি দুইটা পরীক্ষার জন্য আই থিঙ্ক আমাদের হাতে এনাফ টাইম আছে। সো আমি বিশ্বাস করি আমরা যদি একটা লেংথি গুছানো প্রিপারেশন নিই, সাকসেস ইজ বাউন্ড টু কাম। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। এবার এইখান থেকে যখন আমরা বার কাউন্সিলের 20টা কোয়েশ্চেনকে এক্সপেক্ট করব, ইন দ্যাট কেস উই ক্যান ইউটিলাইজেস আওয়ার সেন্সেস। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে, প্রেজেন্ট পার্সপেক্টিভ অ্যানালাইসিস করে, ক্লাস অ্যানালাইসিস করে আমরা যেতে পারি যে না আমরা এই জিনিসগুলোকে বেশি গুরুত্ব দিব। বাট দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট আপনি শুধু ওই জিনিসগুলো পড়বেন যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্স যেগুলো আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বো। 2 স্টার ইম্পর্টেন্স যেগুলো সেগুলো আমরা মোটামুটি আমরা ভালো করে পড়বো, এবং যেগুলো একদম লেস ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখে হলেও যাবো। বিকজ প্রশ্ন যে করবে তার মাথার মধ্যে আমি ঢুকি নাই, আমি কখনোই জানি না উনি কোন জায়গায় যেতে পারে। অল আই ক্যান ডু ইজ টু প্রেডিক্ট দ্যাট এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে পারে। মিলে গেলে আলহামদুলিল্লাহ, না মিললেও যাতে আমি ক্ষতির সম্মুখীন না হই বা আমি কোনোভাবে বিপদে না পড়ি, সেজন্য আমার প্রিপারেশনটা হতে হবে খুবই গুছানো। সো আশা করি প্রিলিমিনারি আইডিয়া পেয়ে গেছেন পরীক্ষা সম্পর্কে। এখন আমরা মূল পড়ায় চলে যাব। নামের আগে মোহাম্মদ আছে, মোহাম্মদ ইমরান হুসাইন ইমন। সো আজকে আমরা পড়ব সিপিসি 1, ঠিক আছে? 3টা জিনিস পড়ব। টপিক কি কি? প্রথম টপিক আমরা সিপিসি সম্পর্কে জানবো, ইন্ট্রোডাকশন। এরপর আমরা জুরিসডিকশন সম্পর্কে জানবো। এরপর আমরা স্টেজেস অফ সিভিল সুট। These are the 3 things we are going to discuss today. ফারজানা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। রুমানা, রুমা, ফয়সাল আহমেদ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনারা ক্লাসে লেট, ক্লাস শুরু হয়েছে অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা শুরু করে দিই। হ্যাঁ, ফার্স্ট আমি আপনাদেরকে প্রিলিমিনারি জিনিসগুলো একটু দিই, যে এগুলো আপনারা সবাই জানেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে পড়ালেখার সময় সবসময় নিজের পাশে নিজের একটা নির্ভরশীল বই থাকা উচিত, যে বইটাকে আমি অ্যাজ এ গাইডলাইন ফলো করতে পারবো। আই উইল সাজেস্ট দ্যাট আপনি আমাদের মিনি ল স্কুলে প্রিলি মাস্টার বইটা এবং রিটার্ন মাস্টার এই 2টা বইকে সহায়ক বই হিসেবে রাখতে পারেন। এর বাইরে এনি বুক ইউ ওয়ান্ট, আপনি যা চান, আপনার যেটা কমফোর্টেবল লাগে আপনি পড়েন। বই পড়ার মধ্যে কখনো এই রেস্ট্রিকশন নাই যে এই বইটাই পড়তে হবে। আমরা শুধু এই গাইডলাইনটা দিতে পারি, আমাদের মতে এই বইটা বেটার, এটা অমুক 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 বই ঠিক আছে, আরো বাজারে আছে, কিন্তু সবগুলো বইয়ের সাথে যদি আমরা কম্পেয়ার করে দেখি, এই বইটাতে আপনি তুলনামূলক বেটার প্রিপারেশন নিতে পারবেন। তো প্রিলি মাস্টারটা রাখার চেষ্টা করবেন। দেখেন, ফার্স্টে বলা হচ্ছে এই যে সিপিসি যখন আপনি প্রত্যেকটা আইনের একটা কি থাকে, উদ্দেশ্য থাকে, প্রস্তাবনা বলা হয় এটাকে। সিপিসি প্রস্তাবনা যখন আপনি পড়বেন, সেখানে আপনি দেখতে পাবেন প্রথমে বলা আছে ইট ইজ এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট মানে এটা যেহেতু প্রয়োজন, to consolidate and amend laws relating to the procedure of court of civil judicature. সিভিল জুডিকেচারের যে কোর্টগুলো আছে এগুলোর জন্য আইন অ্যামেন্ড এবং কনসলিডেট করা প্রয়োজন বলেই এই আইনটা করা হয়েছে। তাহলে আইনটার নামটা দেখেন, আইনটার নাম হচ্ছে
দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908, দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908 এর উদ্দেশ্য বলা হয়েছে দুইটা। কয়টা উদ্দেশ্য? প্রশ্ন কোথায় কোথা থেকে আসবে আপনি জানেন না, সেজন্য আমরা সব সময় প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়বো। দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908 খুলেন আইনটা, আপনি মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে খুলেন, ফার্স্টে আপনি দেখতে পাবেন প্রস্তাবনা। এই প্রস্তাবনাতে আপনি দুইটা উদ্দেশ্য পাবেন। এটা হচ্ছে প্রস্তাবনা বা প্রিয়াম্বল বলে, কনস্টিটিউশন যারা পড়েছেন তারা প্রিয়াম্বল শব্দটার সাথে পরিচিত। প্রিয়াম্বলে বলা হচ্ছে দুইটা উদ্দেশ্য আছে। দুইটা উদ্দেশ্যের একটা হচ্ছে কনসলিডেট করা। কনসলিডেট শব্দের বাংলা হচ্ছে একত্র করা, এক জায়গায় নিয়ে আসা, একত্র করা। যে জিনিসটা কনসলিডেট করে সেই জিনিসটার নামই হচ্ছে কোড। এটা যেহেতু কোড অফ সিভিল প্রসিজিওর, দ্যাট মিন্স এটা কনসলিডেট করছে। কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, সেটা কনসলিডেট করছে। পেনাল কোড কনসলিডেট করছে। সো যত জায়গায় আপনি কোড শব্দটা পাবেন, কোড মানে হচ্ছে কনসলিডেট করা। কোডগুলার আপনি প্রস্তাবনা খুলে দেখবেন, সেখানে উদ্দেশ্য হিসেবে প্রথম উদ্দেশ্যই থাকবে যে ওই রিলেটেড, হয় সিভিল, না হলে ক্রিমিনাল, না হলে ল এর পানিশমেন্ট গুলাকে কনসলিডেট করার জন্য এই আইনটা এসেছে। এবং 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে অ্যামেন্ড করা, তার মানে এর আগে আইন ছিল। এই অ্যামেন্ড করা শব্দ দিয়ে আপনি বুঝতে নিতে পারেন 1908 সালের সিপিসি প্রথম সিপিসি না, এর আগেও আমাদের এই অঞ্চলে ব্রিটিশ আমলে অন্যান্য আইন দ্বারা সিপিসি বা দেওয়ানি কার্যবিধি নিয়ন্ত্রিত হতো। 1908 সালে এসে সবগুলো আইনকে একত্র করে প্রথমবারের মতো একটা কোড করা হয়, যেটার নাম দেওয়া হয় দ্য কোড অফ সিভিল প্রসিজিওর। সেটা দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে কনসলিডেট করা, একটা হচ্ছে অ্যামেন্ড করা। তাহলে এই যে কনসলিডেট বা অ্যামেন্ড করছে, এই কনসলিডেট বা অ্যামেন্ড করার জন্য যে আইন করেছে সেটা হচ্ছে 1908 সালের 5 নাম্বার আইন। 1908 সালের 5 নাম্বার আইন। এটা যে 1908 সালের 5 নাম্বার আইন করেছে, কত তারিখে করেছে এই আইনটা? এই আইনটা করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেয়ার একটা ডেট শুরুতেই দেওয়া আছে, 21 মার্চ 1908। 21 মার্চ। আপনাদের মধ্যে 21 মার্চ কারো বার্থডে আছে কিনা আমি জানি না। তো 1908 সালের 21 মার্চ এই আইনটা করা হয়। কি করা হয়? প্রণয়ন করা হয়েছে 21 মার্চ। আর কার্যকর হয়েছে এটা 1 জানুয়ারি 1909। সো ইউ হ্যাভ টু রিমেম্বার 2 ডেটস। প্রিলিমিনারি এক্সামের সবগুলো কোয়েশ্চেন আপনারা দেখতে পাবেন এরকম, কোড অফ সিভিল প্রসিজিওর কত তারিখে প্রণীত হয়, কোড অফ সিভিল প্রসিজিওর কত তারিখে কার্যকর হয়। দুইটা কোয়েশ্চেনের আনসার আমরা এখানে পেয়ে যাচ্ছি। এটা প্রণয়ন করা হয়েছে 21 মার্চ 1908 সালে, মানে এটা ওরা অ্যাকসেপ্ট করছে অ্যাজ আ ল, এটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে 1908 সালে 21 মার্চ। এর প্রায় আরো 10 মাস বাইরে, বা এক্স্যাক্টলি যদি বলি এর 9 মাস 20 দিন পরে 1 জানুয়ারি 1909 সালে গিয়ে আইনটা কার্যকর হয়। সো উই হ্যাভ টু ইনফরমেশন হিয়ার। দেখেন এরপরে বলা হচ্ছে এই আইনে কি আছে সেটা আমি একটু আগে বলেছি। এই আইনে 158টা ধারা ও 51টা অর্ডার বা আদেশ আছে। 51টা আদেশ এবং 158টা ধারা আছে। তাহলে এই দুইটা আলাদা আলাদা দুইটা প্রশ্ন। সিপিসি তে কয়টি ধারা আছে? 158টি ধারা। সিপিসি তে কয়টি আদেশ আছে? 51টি আদেশ আছে। এই আদেশগুলো কোথায় আছে? এই আদেশগুলো আছে প্রথম তফসিলে। সিপিসির প্রথম তফসিল। সিপিসিতে একটাই তফসিল আছে কার্যকর বর্তমানে, সেটাই হচ্ছে প্রথম তফসিল। তফসিল মানে শিডিউল। কনস্টিটিউশনে আপনারা জানেন 7টা শিডিউল আছে। দেয়ার আর 7 শিডিউল ইন কনস্টিটিউশন, বাট দেয়ার ইজ অনলি 1 শিডিউল ইন সিপিসি। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করি সিআরপিসি তে কয়টা শিডিউল আছে, কেউ বলতে পারবেন? আমি গ্রুপে যতটুকু দেখলাম আপনারা সিআরপিসি ক্লাস করে ফেলেছেন, সো মোস্ট অফ দেম শুড নো সিআরপিসি তে কয়টা শিডিউল আছে এবং কোন শিডিউলে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিডিউল কোনটা? হ্যাঁ, 4টি শিডিউল। না, 3টি তো না। আপনাদের কি সাউন্ড শুনতে অসুবিধা হচ্ছে?
লেট মি ট্রাই দিস। আপনাদের কি সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে কিনা একটু জানান, ইফ সাউন্ড ইজ ওকে। শরীফুল আমি ভালো আছি, রাইট। চারটা শিডিউলের মধ্যে সেকেন্ড শিডিউল সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে সেকেন্ড শিডিউলে 8টা কলাম আছে। আপনারা নিশ্চয় পড়েছেন স্যাক, অফ, কগ, ওয়ার, বি কম পি টি। বি কম্পান্ট বলে আমরা, পানিশমেন্ট এন্ড ট্রায়াল। বেলালুদ্দিন ইজ ভেরি গুড, উনি বলছে 5টা ছিল তবে একটা বাতিল, মানে 4টা আছে। সাউন্ড ওকে, ওকে সাউন্ড যেহেতু ওকে, উই ক্যান কন্টিনিউ। জাস্ট একটার সাথে আরেকটা রিলেট করে পড়ার চেষ্টা করছি। সিপিসি তে 1টা শিডিউল, কনস্টিটিউশনে 7টা শিডিউল, সিআরপিসি তে 4টা শিডিউল। ঠিক আছে, তাহলে এই শিডিউলে 51টা অর্ডার আছে। তবে এখানেও দেখা যাচ্ছে, দেখেন সিপিসি তে এখন এই প্রথম তফসিল থাকলেও বলা হচ্ছে আগে কিন্তু এখানে 5টা তফসিল ছিল, রাইট? তফসিল লাইক সিআরপিসি। এবার আমি এখানে আরো 2টা ইনফরমেশন অ্যাড করব। প্রথম ইনফরমেশনটা হচ্ছে এটা সর্বশেষ সংশোধন কখন হয়। সর্বশেষ সংশোধন হয় 2017 সালে, 2017। 2017 সালে এটা সর্বশেষ সংশোধন হয়। তবে এই সংশোধনের ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে এই সর্বশেষ সংশোধনীতে সিআরপিসির কোন অংশকে সংশোধন করা হয়। দেখি কেউ বলতে পারেন কিনা। সর্বশেষ যে সংশোধন 2017 সালে করা হয়েছে, সেই সংশোধনীতে সিপিসির কোন অংশকে সংশোধন করা হয়। সর্বশেষ সংশোধন সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর 2017 সালে। এডিআর, ভেরি গুড। 89 এডিআর কে করা হয়েছে, কিন্তু এডিআর তো 2012 সালে অ্যামেন্ড করে 89 আনা হয়েছিল। 89 এটা অ্যাড করা হয়েছিল 2012 সালে। সিপিসি তে বিশাল একটা অ্যামেন্ডমেন্ট আসে, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিপিসি তে 89 এ অ্যাড করা হয়। প্রশ্ন হচ্ছে তাহলে এইবার, এটা আপনাদের প্রিলিমিনারির জন্য, 2017 সালে সর্বশেষ সংশোধনীতে আবার কেন 89 এতে হাত দিতে হয়েছে। শুধুমাত্র যেহেতু আপনারা সবাই জানেন বাংলাদেশের 64টা জেলায় এখন লিগ্যাল এইডের কার্যক্রম অনেক বিস্তৃতভাবে চলছে। এই লিগ্যাল এইড অফিসারকে মেডিয়েশনে অ্যাড করার জন্য 2017 সালে আমাদের সিপিসি অ্যামেন্ড করা হয়। কিসের জন্য? মেডিয়েশনে লিগ্যাল এইড অফিসারকে অ্যাড করার জন্য। লিগ্যাল এইড অফিসার, এখন লিগ্যাল এইড অফিসারকে মেডিয়েশন পাওয়ার দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা একটা মামলা অ্যাকসেপ্ট করার পরে যখন পক্ষগণ আসে এবং তাদের মধ্যে দেখা যায় যে বিরোধটা খুবই সামান্য, আমরা সরাসরি এই কেসটা পাঠিয়ে দিই লিগ্যাল এইড অফিসার বরাবর। যেহেতু লিগ্যাল এইড অফিসার দুইজনের সাথে বসে সরাসরি ওনার ওই এখতিয়ার আছে কথা বলে একটা সলিউশন বের করা, আমরা লিগ্যাল এইড অফিসার বরাবর পাঠিয়ে দিই 89 দ্বারা। এই সংশোধন করা হয়েছিল 2017 সালে সেপ্টেম্বরের 21 তারিখ। এবার লাস্ট একটা আপনাদেরকে ইনফরমেশন দিব প্রিলিমিনারি, সেটা হচ্ছে এই আইনটা কোন টাইপের আইন। আমরা নাম থেকেই বুঝতে পারি এটা একটা প্রসিডিউরাল ল। ইটস এন প্রসিডিউরাল ল, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। এখানে প্রসিডিওর শব্দটা আছে, সুতরাং এটা নিয়ে কনফিউজ হওয়ার কথা না যে প্রসিডিউরাল ল। বাট স্টিল দেয়ার কামস এ কোয়েশ্চেন, এটাকে যে প্রসিডিউরাল ল বলা হচ্ছে, প্রসিডিউরাল ল জিনিসটা আসলে কি? হোয়াট ইজ প্রসিডিউরাল ল এন্ড হোয়াট ইজ সাবস্টেন্টিভ ল? সাবস্টেন্টিভ ল কোন জিনিস, যেটাকে আমরা তাত্ত্বিক আইন বলছি, প্রায়োগিক আইন বা প্রসিডিউরাল ল বলা হচ্ছে। প্রসিডিওর যেখানে দেওয়া আছে, এই প্রসিডিওর বলতে কি বোঝায়, সেটা হচ্ছে যে আইনে মূলত আইনের কাজগুলা কিভাবে করা হবে, কিভাবে প্রশ্নের উত্তর যে আইন দিয়েছে সেটা হচ্ছে প্রসিডিওরাল ল। কিভাবে করবে, কিভাবে করলে প্রসিডিওরাল, ঠিক আছে। আর কি করলে কি হবে, পরিণতি, এটার পরিণতি দেওয়া আছে কোথায়? সাবস্টেন্টিভ ল। তাহলে প্রসিডিউরাল ল এ বলা আছে আপনি একটা নির্দিষ্ট আইনের প্রসিডিউরাল কাজ কিভাবে করবেন। মামলা ফাইল করবেন, কিভাবে করবেন? হাউ ইউ উইল ইনস্টিটিউট এ সুট। আপনি প্লেইন্ট লিখবেন, প্লেইন্টে কিভাবে লিখবেন, কি কি থাকতে হবে প্লেইন্টে। রিটেন স্টেটমেন্ট আপনি কিভাবে লিখবেন, রিটেন স্টেটমেন্ট কত দিনের মধ্যে লিখবেন, অ্যাপিয়ার কিভাবে হবেন, লয়ার কিভাবে নিয়োগ করবেন। ইচ এন্ড এভরিথিং ইজ প্রসিডিউরাল পার্সপেক্টিভ। ঠিক আছে, আপনি সাক্ষী আনবেন, কাকে কাকে সাক্ষী আনা যাবে, কখন আনবেন, কে মামলার হিয়ারিং শুরু করবে, কে শেষ করবে,
হ্যাঁ, মাঝখানে আপত্তি দিলে আপত্তি কিভাবে দেওয়া হবে, প্রোডাকশন অফ ডকুমেন্ট কিভাবে হবে, এক্সামিনেশন অফ উইটনেস কিভাবে হবে, এই সব প্রসিজিওর দেওয়া আছে বলে এই আইনটাকে প্রসিডিউরাল ল বলা হচ্ছে। এবং আপনি যখন একটা সাবস্ট্যান্টিভ ল এর দিকে দেখবেন, ফর এক্সাম্পল পেনাল কোড, সেখানে পানিশমেন্ট দেওয়া আছে, এটা করলে 3 বছর, এটা করলে 5 বছর, এটা করলে 7 বছর। তাহলে প্রশ্ন আসতে পারে সিপিসিতে কোনো সাবস্ট্যান্টিভ সেকশন আছে কিনা। মূলত এটা প্রসিডিউরাল ল, বাট সিপিসিতেও সাবস্ট্যান্টিভ সেকশন আছে। কোনগুলা? যেগুলা পেনাল সেকশন, যেগুলাতে পানিশমেন্ট বা জরিমানার কথা বলা আছে। ফর এক্সাম্পল সেকশন 32, সেকশন 35, সেকশন 35 এ, হ্যাঁ, সেকশন 95, এগুলো সব হচ্ছে পেনাল সেকশন। দেখেন, আপনি যখন 32 তে দেখবেন এখানে 500 টাকা জরিমানা করার সুযোগ আছে, অ্যারেস্ট করার সুযোগ আছে 32। আবার দেখেন 35 মামলার কস্টের অর্ডার, 35 এর মামলায় যদি কম্পেনসেশন দিতে হয় আপ টু 20,000 টাকা কম্পেনসেশন দিতে পারবে, অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কস্ট দিতে পারবে। এই যে জিনিসগুলা, এগুলা মূলত সাবস্ট্যান্টিভ সেকশন হুইচ আর কোলাবোরেটিভ উইথ প্রসিডিউরাল সেকশন অফ সিপিসি। রমজান ইসলাম, আপনি প্রশ্ন করেছেন কোনটি ঠিক, 21 সেপ্টেম্বর নাকি 25 জানুয়ারি? তাহলে আমি বলি, আমার কাছে যে আমি মিনিস্ট্রির যে বেয়ারেক দেখতে পেয়েছি সেখানে দেখা যাচ্ছে 21 সেপ্টেম্বর। আপনি 25 সেপ্টেম্বর, 25 জানুয়ারি ডেটটা কোথায় পেয়েছেন আমাকে জানাবেন। সর্বশেষ সংশোধনী 25 জানুয়ারি ডেটটা, এটা সেপ্টেম্বর 21টা আমি বেয়ারেকটে পেয়েছি এই ডেটটা। যদি আপনি এর চেয়ে বেটার রেফারেন্স দেন আমরা ডেটটা চেঞ্জ করে নেব। আপাতত সর্বশেষ সংশোধনের তারিখ হচ্ছে 2017 সালের সেপ্টেম্বর 21। সেকেন্ড কোয়েশ্চেন, তফসিল কি 3টা বলবৎ আছে নাকি একটা? 3টা তফসিল বলবৎ আছে, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে শুধু প্রথম তফসিলটা। মানে মূল ইনফরমেশন হচ্ছে এরকম, 5টা আছে, 5টার মধ্যে থেকে এখন বলবৎ আছে 3টা, 3টার মধ্যে থেকে আমরা পড়ছি একটা। সো আমরা যদি আবার এটাকে করি, 5টার মধ্যে 3টা বলবৎ আছে, 3টা থেকে একটা আমরা পড়বো। আচ্ছা, এখানে সবুজ, যিনি আপনিও বলেছেন এটা 2017 সালের 25 জানুয়ারি সংশোধন হয়। তো সে কারণে যেহেতু আপনারা অনেকে বলছেন এটা 25 জানুয়ারি হবে, রেফারেন্সটা আমাকে একটু দিয়ে দিবেন যে 25 জানুয়ারি রেফারেন্সটা আপনারা কোত্থেকে নিয়েছেন। দেখেন এখানে বাংলাদেশ গ্যাজেটের যে আইন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এখানে বলা আছে এভাবে, এটা বাংলা তারিখ হচ্ছে 6ই আশ্বিন, 6ই আশ্বিন 21 সেপ্টেম্বর। এটা 2017 সালে 20 নাম্বার আইন, 2017 সালের 20 নাম্বার আইন। এই রেফারেন্স গুলো হচ্ছে তাহলে তো 2017 সালের 25 জানুয়ারি না, আপনার ডেট ভুল করছেন কেন? ইফেক্টিভ হচ্ছে যে 25 জানুয়ারিটা হচ্ছে যে ইফেক্টিভ পরের, মানে 2018 সালে। শুনেন, আইন পাঠ বা অন্য যে কোনো বইয়ে দেখলেও আপনি এটা, আপনার যদি কনফিউজিং ডেট আসে আপনি ভেরিফাই করবেন কিসের সাথে? বাংলাদেশ ল মিনিস্ট্রির যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে আইনগুলা দেওয়া আছে, কারণ এটাই হচ্ছে সরকারি রেফারেন্স, বা বাংলাদেশ কোডে যে রেফারেন্স দেওয়া আছে সেটার সাথে কোনটা প্রায়োরিটি পাবে? দুইটাই দুই জায়গা থাকলে নিশ্চয়ই সরকারের গ্যাজেটের যে আইন, মূল গ্যাজেটের যে আইন, সেটা সবসময় প্রাধান্য পাবে। এবং আপনারা এটা দেখে নেবেন যে 25 যে জানুয়ারি এটা হচ্ছে 2018 সালের 25 জানুয়ারি কিনা, যে তারিখ থেকে এটাকে ইফেক্টিভ করা হয়েছে, এটা দেখবেন। আমি আপনাদেরকে পড়িয়েছি সর্বশেষ সংশোধন কখন হয়েছে। সর্বশেষ সংশোধন হয়েছে 2017 সালের সেপ্টেম্বর 21। সেপ্টেম্বর 21 এ সংশোধন হয়েছে, এটা ইম্পর্টেন্ট। এটা হওয়ার পর এটা আবার ইফেক্টিভ কখন হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে মূল আইন কখন ইফেক্টিভ হয়েছে। মূল আইন ইফেক্টিভ হয়েছে 1 জানুয়ারি 1909, আর মূল আইন প্রণয়ন হয়েছে 21 মার্চ 1908 সালে। আমি আপনাদেরকে বাংলা তারিখ সহ দিয়ে দিয়েছি, আশ্বিনের 6 তারিখ 21 সেপ্টেম্বর 2017 সালের 20 নাম্বার আইন হিসেবে এটা সংশোধন হয়।
দেখেন অ্যাডভোকেটশিপ পরীক্ষা 2017 সালে প্রশ্ন আসছিল, এটা হচ্ছে 2017 সালের প্রশ্ন। 2017 সালের যে প্রশ্নটা এখানে রিলেভেন্ট সেটা হচ্ছে যে দেওয়ানি কার্যবিধি 1908 কার্যকর হয় কত সাল থেকে। তাহলে প্রশ্ন কি করেন কি সম্পর্কে, কার্যকারিতা কিসের, সিপিসির কার্যকারিতা। আনসারটা আমরা সবাই জানি, আমি জানি আপনাদের সবার মনে মনে আনসারটা চলে আসছে। 2017 সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষার প্রশ্ন আসছিল সিপিসি কখন থেকে কার্যকর করা হয়। এটা কার্যকর করা হয় 1909 সালের পহেলা জানুয়ারি থেকে, 1909 সালের পহেলা জানুয়ারি। এরপর দেখেন 2022 সালের যে পরীক্ষা, 2022 সালের অ্যাডভোকেটশিপ পরীক্ষা, সেটাতে আমরা দেখতে পাই 2022 সালের যে পরীক্ষা সেখানে আমরা দেখতে পাই প্রশ্ন আসছে নিচের কোনটি প্রসিডিউরাল ল। নিচের কোনটি প্রসিডিউরাল ল এ অপশন দেওয়া ছিল লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট এবং সিপিসি। আমরা সবাই জানি প্রসিডিউরাল ল হচ্ছে সিপিসি। সো খুবই বেসিক কোয়েশ্চেন, এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। দেখেন এর বাইরে আরো একটা প্রশ্ন আসছিল বিজেএস এ, 8 বিজেএস প্রশ্ন আসছিল সর্বপ্রথম কখন সিভিল কোডের পদ্ধতিগত আইন কোডিফাইড করা হয়। এই ইনফরমেশনটাও এখানে দেওয়া আছে। সর্বপ্রথম এটা কোডিফাই করা হয়, এটা 8 বিজেএস এর কোয়েশ্চেন। ফার্স্ট কোডিফাইড ইন 1859, 1959 সালে। 1959 সালে প্রথমবারের মতো এটাকে কোডিফাই করা হয়। দিস আর দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম আগের বছরে যে প্রশ্নগুলো আসছিল। 17 সালে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, 2022 সালেও এই টপিক থেকে প্রশ্ন আসছিল, বিজেএস এই প্রশ্ন থেকে কোয়েশ্চেন আসছে, এই তিনটা প্রশ্ন। তো আমার মনে হচ্ছে এর বাইরে যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আমি বোর্ডে এতক্ষণ লিখে পড়াইছি ওইগুলা থেকে এবার একটা প্রশ্ন আসতে পারে। রিপিট না হয়ে নতুন প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এখন দেখা যাচ্ছে রিপিটেশন হয় 15 থেকে 25% বা 15% এর আশেপাশে, 15 থেকে 20%, এর বেশি রিপিটেশন হয় না, নতুন প্রশ্ন চলে আসতেছে। সে কারণে সবসময় নতুন প্রশ্নকে আমরা বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমি আজকে সিপিসি সেকশন 2 তে বেশ কিছু ডেফিনেশন আলোচনা করা আছে। সেকশন 2টা আজকে আমরা পড়ে ফেলবো যে এখানে মূলত কোন কোন ডেফিনেশন গুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি আপনাদেরকে একবারে লিখে দিচ্ছি যে কোন ডেফিনেশন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখেন সেকশন 2 এর সাবসেকশন দেখেন 2 ডিক্রি। ডিক্রি এর ডেফিনেশন কোথায় দেওয়া আছে, সাবসেকশন গুলো একদম নরমালি মনে রাখতে পারেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসছে, সেগুলো আমি রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি। 2 3 ডিক্রি হোল্ডার। আচ্ছা আমি পুরোটা লিখতেছি না, জাস্ট আমি সাবসেকশন গুলো লিখে দিচ্ছি। 2 3 7 8 9 10, এর বাইরে 11 12 14 15 17 18। দেখেন 2 3 7 8 9 10 11 12 14 15 17 18, এগুলো হচ্ছে আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন একটা একটা করে আমরা ডেফিনেশন গুলো পড়ার চেষ্টা করি। প্রথমে সেকশন 2 তে আমরা সাবসেকশন 2 এ যে ডেফিনেশনটা পাইছি সেটা হচ্ছে ডিক্রি। হোয়াট ইজ ডিক্রি? দেখেন এইখান থেকে আসবে আপনার প্রিলিমিনারি কোশ্চেন গুলো। ডিক্রি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়? তাহলে এই প্রশ্নটা যদি আপনাকে করে ডিক্রি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়, অপশন কি কি থাকতে পারে সেটার জন্য আমাকে আগে দেখতে হবে ডিক্রি জিনিসটা কি। তো দেখেন বাকিগুলো আমরা প্রথমে ডিক্রি কি। ডিক্রি হচ্ছে একটা ফর্মাল অ্যাডজুডিকেশন। ডিক্রিকে বলা হচ্ছে, দেখেন ডিক্রি এক নাম্বার যেটা ডিক্রি সম্পর্কে ইনফরমেশন আমরা মনে রাখবো, এটা একটা ফর্মাল এক্সপ্রেশন অফ কোর্ট। ইটস এ ফর্মাল এক্সপ্রেশন অফ কোর্ট।
ডিক্রি হচ্ছে কোর্টের একটা আনুষ্ঠানিক ঘোষণা, ফর্মাল এক্সপ্রেশন, যেটা কি করে, কনক্লুসিভলি ডিটারমাইন করে, কনক্লুসিভলি ডিটারমাইন করবে কোন জিনিস, পক্ষগণের অধিকার, পক্ষগণের যে অধিকার সেটাকে কনক্লুসিভলি ডিটারমাইন করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, একটা সর্বশেষ সিদ্ধান্ত চলে আসবে, ফর্মাল এক্সপ্রেশন, 1 নাম্বার ইনফরমেশন। 2 নাম্বার হচ্ছে কনক্লুসিভলি ডিটারমাইন করবে দ্য রাইটস অফ দ্য পার্টিস। এরপর কি করবে দেখেন, কি সম্পর্কে, কি সম্পর্কে, সেটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু বা ম্যাটার ইন কন্ট্রোভার্সি। ম্যাটার ইন কন্ট্রোভার্সি মানে হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু, ম্যাটার ইন কন্ট্রোভার্সি। তাহলে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারে বলা হচ্ছে দেখেন, ইট ক্যান বি প্রিলিমিনারি অর ফাইনাল। তাহলে আমি আপনাদেরকে ডিক্রির যে ডেফিনেশন সেটা থেকে 4টা কোর ইনফরমেশন আমরা নিয়ে আসছি। ডিক্রির ডেফিনেশনের প্রথম কোর ইনফরমেশন হচ্ছে এটা একটা ফর্মাল এক্সপ্রেশন অফ কোর্ট, কনক্লুসিভলি ডিটারমাইন্স দ্য রাইট অফ দ্য পার্টিস, পক্ষগণের অধিকার কনক্লুসিভলি নির্ণয় করে এমন একটা আদালতের আনুষ্ঠানিক ঘোষণা, যেটা সাধারণত ম্যাটার ইন কন্ট্রোভার্সি বা বিবাদীয় বিষয় সম্পর্কে হয়ে থাকে। এটা প্রাথমিকও হতে পারে, চূড়ান্তও হতে পারে। আমরা বলি না প্রাথমিক ডিগ্রি, চূড়ান্ত ডিগ্রি, এটা শুধু কিসের ক্ষেত্রে, বাটোয়ারা মামলার ক্ষেত্রে, অনলি ইন টার্মস অফ পার্টিশন কেস, যেখানে প্রিলিমিনারি ও ফাইনাল ডিগ্রি দুইটাই দিতে হয়। এবার আপনার প্রশ্ন কিভাবে আসবে, বার কাউন্সিলে দেখেন নেক্সট বার প্রশ্ন আসবে এটা, নিচের কোন তথ্যটি ডিগ্রি সম্পর্কে সঠিক নয়, অথবা ডিগ্রি সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। এই 4টা তথ্য সঠিক। 5 নম্বরে আরেকটা জিনিস দিয়ে দিবে, 5 নম্বরে যে এটা নন অ্যাপিলেবল, নন অ্যাপিলেবল, তাহলে এটা হবে কারেক্ট আনসার। আনসার কি হবে, নন অ্যাপিলেবল। ডিগ্রি কি আপিলেবল নাকি নন আপিলেবল? আমরা জানি মোস্টলি ডিগ্রি হচ্ছে আপিলেবল, ডিগ্রি এর বিরুদ্ধে আপিল করা যায়, সুতরাং এই ইনফরমেশনটা সঠিক নয়। প্রশ্ন ফিউচার প্রশ্ন কি, আগের প্রশ্ন কিভাবে আসছে সেটাও আমাদেরকে ভাবতে হবে, পরবর্তীতে ফিউচারে প্রশ্ন কিভাবে আসবে সেটাও আমাদেরকে ভাবতে হবে। তাহলে ডিগ্রির ফার্স্ট পার্টটা চলে গেল। এবার আমরা চলে যাব ডিগ্রির সেকেন্ড পার্টে। ডিগ্রির সেকেন্ড পার্টে বলা হচ্ছে এটা কোন কোন জিনিসকে ইনক্লুড করে। ইট ইনক্লুডস টু থিং, দুইটা জিনিসকে ইনক্লুড করবে। একটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, রিজেকশন অফ প্লেন্ট, আরেকটা জিনিস হচ্ছে রেস্টিটিউশন আন্ডার সেকশন 144। সিপিসির 144 ধারা অনুযায়ী যদি কোনো ডিক্রির আন্ডারে কোনো একটা জিনিস রেস্টিটিউট করা হয়, পুনরায় মানে আগের যে জায়গায় ছিল সে জায়গায় এটাকে পুনরস্থাপন করা হয়, সেই জিনিসটাও ডিক্রির ইনক্লুড হবে, এটাও একটা ডিক্রি হবে। তাহলে দুইটা জিনিসকে ডিক্রি হিসেবে গণনা করা হবে। একটা হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট, যদি রিটার্ন অফ প্লেন্ট হয় সেটা কি ডিক্রি হবে? রিটার্ন অফ প্লেন্ট কিন্তু ডিক্রি হবে না, কিন্তু রিজেকশন ডিক্রি হবে। রুল 10 এবং রুল 11 পার্থক্যটা আপনাকে মনে রাখতে হবে, যে রিজেক্ট করলে, রিজেক্ট করা হয় মূলত 4টা গ্রাউন্ডে, এখন সেটা একটা অ্যাড করে 5টা গ্রাউন্ড হয়ে গেছে। ওই 5টা গ্রাউন্ডে রিজেক্ট করলে সেটা ডিক্রি হবে, কিন্তু যদি সেটা রিটার্ন করা হয়, একটা গ্রাউন্ডে রিটার্ন করা হয়, সেক্ষেত্রে সেটা ডিক্রি হবে না, সেটা হবে অর্ডার। আর ইনক্লুড করবে না কি কি, does not include প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাপিলেবল অর্ডার। অ্যাপিলেবল যে অর্ডার গুলো আছে সেগুলাকে ডিক্রির মধ্যে আনা যাবে না, দে আর নট ডিক্রি। আরেকটা হচ্ছে ডিসমিস ফর ডিফল্ট, ডিসমিস ফর ডিফল্ট, এই দুইটা জিনিসকে ইনক্লুড করবে না। তাহলে অর্ডার দুইটা জিনিসকে ইনক্লুড করবে, রিজেকশন অফ প্লেন্ট আর সেকশন 144 এর রেস্টিটিউশন হলে দুইটা জিনিসকে ইনক্লুড করবে না, অ্যাপিলেবল অর্ডার, ডিসমিস ফর ডিফল্ট। তাহলে আমরা মূলত অর্ডারের ডিক্রির যে ডেফিনেশন সেটা থেকে খুঁজে খুঁজে প্রত্যেকটা ইনফরমেশনকে আলাদা করে ফেলছি, এবং আলাদা করে আমাদের মনে থাকে মতো নোটও করে ফেলবো। ডিক্রির পরে সেকশন 3 সাবসেকশন 3 তে যদি আমরা যাই, সেখানে ডিক্রি হোল্ডারকে সেটা বলা হচ্ছে সেকশন 3 সেকশন 2 সাবসেকশন 3 ডিক্রি হোল্ডার। আপনারা সবাই জানেন ডিক্রি হোল্ডার হচ্ছে এমন ব্যক্তি যার পক্ষে রায় দেওয়া হয়েছে,
পক্ষে বা ফেভারে, যার পক্ষে রায় দেওয়া হয়েছে তাকে ডিক্রি হোল্ডার বলা হচ্ছে। ডিক্রি হোল্ডার মিন্স এনি পার্সন in whose favor a decree has been passed or an order capable of execution has been made. যার পক্ষে একটা ডিক্রি বা আদেশ দেওয়া হয়েছে সে ব্যক্তিকে ডিক্রি হোল্ডার বলা যাবে। এরপর দেখেন সেকশন 7। সেকশন 7 হচ্ছে গভর্নমেন্ট প্লিডার, যেটাকে আমরা সংক্ষেপে জিপি বলি। প্রত্যেকটা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে গেলে আপনি 64 জন জিপি দেখতে পাবেন। 64 ডিস্ট্রিক্টে কয়জন? 64 জন জিপি। প্রত্যেকটা জেলায় একজন করে গভর্নমেন্ট প্লিডার থাকে। ওই গভর্নমেন্ট প্লিডারের আন্ডারে আরো অনেকজন এডিশনাল গভর্নমেন্ট প্লিডার থাকে, অতিরিক্ত জিপি। জিপি অতিরিক্ত জিপি। তাহলে এই জিপি গণের ডেফিনেশন দেওয়া আছে সাবসেকশন 7 এ, যেখানে বলা হচ্ছে any officer appointed by the government to perform all or any function expressly imposed by the court on the government pleader. So আপনি এটা শুধু মনে রাখবেন appointed by court, appointed by government। জিপি হচ্ছে এমন একজন আইনজীবী যাকে সরকার নিয়োগ করে এই আইনের আন্ডারে গভর্নমেন্ট প্লিডারের কাজসমূহ সম্পাদন করার জন্য। 8, 9, 10 এই তিনটার নাম হচ্ছে 8, 9, 10 এই তিনটার নাম হচ্ছে জে জে জে, ট্রিপল জে, জে জে জে, ট্রিপল জে। 8, 9, 10 হচ্ছে ট্রিপল জে। আর এই ডেফিনেশন দেওয়া হয়েছে জাজের, একজন বিচারককে। বিচারক হচ্ছে প্রিজাইডিং অফিসার, কোর্টের যিনি প্রিজাইডিং অফিসার থাকে। কোর্টে গিয়ে দেখবেন যে উপরে একটা চেয়ার আছে, কোর্ট এজলাসের যে চেয়ার, চেয়ারে যিনি প্রেসিডেন্ট হিসেবে বসে থাকে প্রিসাইড করার জন্য, তাকে বলা হয় জাজ। এ জাজ ইজ দ্য প্রিজাইডিং অফিসার অফ এ কোর্ট। এবং 9 হচ্ছে জাজমেন্ট। জাজ যে সিদ্ধান্ত দেন, ওই সিদ্ধান্তের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটি হচ্ছে মূলত সে স্টেটমেন্টটা হচ্ছে মূলত জাজমেন্ট। তাহলে জাজমেন্টের জন্য যে ওয়ার্ডটা আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে স্টেটমেন্ট। ফর দ্য রিলেভেন্ট ওয়ার্ড ফর জাজমেন্ট ইজ স্টেটমেন্ট। এই একটা শব্দ মনে রাখবেন, স্টেটমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে বিবৃতি। কার বিবৃতি? জাজের, বিচারকের বিবৃতি। কি সম্পর্কে? ডিক্রি বা অর্ডারের গ্রাউন্ড সম্পর্কে। তাহলে জাজমেন্ট হচ্ছে একজন জাজের স্টেটমেন্ট। জাজ যে স্টেটমেন্ট দেয় সেটাই জাজমেন্ট। এই স্টেটমেন্ট বা বিবৃতি কি সম্পর্কে? গ্রাউন্ড অফ ডিক্রি অর অর্ডার। ডিক্রি বা অর্ডারের গ্রাউন্ড সম্পর্কে একজন বিচারক যে স্টেটমেন্ট দিয়ে থাকে সেগুলাই হচ্ছে মূলত জাজমেন্ট। 11 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জাজমেন্ট ডেপ্টর। 11 নম্বর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে জাজমেন্ট ডেপ্টর। জাজমেন্ট ডেপ্টর হচ্ছে যার বিপক্ষে আদালত রায় দিয়েছে। 3 আমরা কি করেছিলাম? 3 যার পক্ষে আদালত রায় দিয়েছে সে ডিক্রি হোল্ডার, আর যার বিপক্ষে রায় দিয়েছে সে হচ্ছে জাজমেন্ট ডেপ্টর। জাজমেন্ট ডেপ্টর কে? যার বিপক্ষে আদালত রায় দিয়েছে তাকে বলা হচ্ছে জাজমেন্ট ডেপ্টর। এরপর দেখেন আমরা এখন একটু ফাস্ট পড়ছি। 8, 9, 10 ছিল, আমি 11তে চলে আসছি। 8, 9, 10, 11। 11তে আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা অনেক ইম্পর্টেন্ট, লিগাল রিপ্রেজেন্টেটিভ। দেখেন এটার ডেফিনেশন অনেক বড়, আপনারা এত বড় ডেফিনেশন মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়ার্ড মনে রাখবেন, সেটা হচ্ছে যে মৃত মানুষের যে স্টেট আছে, সম্পত্তি, স্টেটকে যে রিপ্রেজেন্ট করে সেই হচ্ছে লিগাল রিপ্রেজেন্টেটিভ। স্টেটকে যে রিপ্রেজেন্ট করবে সেই লিগাল রিপ্রেজেন্টেটিভ। এখানে দেখবেন একটা 5 লাইনের একটা ডেফিনেশন। 5 লাইনের ডেফিনেশন মনে রাখার আপনার প্রয়োজন নেই, আপনি একটাই লাইন মনে রাখবেন। একজন মৃত ব্যক্তির সম্পত্তিকে যে রিপ্রেজেন্ট করে, তার সম্পদটা যারা পাবে ওয়ারিশ সূত্রে, একজন ছেলে, মেয়ে, ওয়াইফ, এরা যেহেতু সম্পত্তি পায়, এরাই হচ্ছে একজন ব্যক্তির লিগাল রিপ্রেজেন্টেটিভ বা তার ওয়ারিশ। এরপরে 12 নম্বরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেইন প্রফিট। এটা আমরা অনেকে একটু উচ্চারণ করতে ভুলও করতে পারি, আশা করি আপনাদের মধ্যে এরকম কেউ নাই, আপনারা সবাই ঠিকভাবে উচ্চারণ করেন। এটা MESNE কিন্তু উচ্চারণ হচ্ছে মেইন প্রফিট।
মেইন প্রফিট মানে হচ্ছে মধ্যবর্তী মুনাফা। এই শব্দের বাংলাতে আমরা ডেফিনেশনটা খুঁজে পাই মধ্যবর্তী মুনাফা। কিন্তু লিগালি যদি এটা ডেফিনেশন খুঁজতে যাই সেক্ষেত্রে ডেফিনেশনটা কি দাঁড়ায়? লিগালি যদি আমরা এটা ডেফিনেশন খুঁজতে যাই মেইন প্রফিটের, সেক্ষেত্রে আমরা এটা ডেফিনেশন পাবো কোন একটা সম্পত্তি এমন কোন ব্যক্তির কাছে ছিল যে ওই সম্পত্তিটা লিগালি ওন করে নাই। অবৈধভাবে কারো কাছে কোনো সম্পত্তি থাকলে ওই সম্পত্তি থেকে যে আয় হয়ে থাকে সেটাই মেইন প্রফিট। বলা হচ্ছে দেখেন, দোজ প্রফিট হুইচ দ্য পার্সন ইন রংফুল পজিশন অফ সাচ প্রপার্টি রিসিভড ফ্রম দ্যাট প্রপার্টি। রংফুল পজিশন, অবৈধ দখল থেকে। ধরেন এটা একটা জমি, এই জমির আসল মালিক হচ্ছে এ, কিন্তু এখানে বি রংফুল পজিশনে ছিল। রংফুল পজিশনে ছিল বি, প্রতি মাসে সে এটা থেকে ৩,০০০ টাকা করে ভাড়া আয় করেছে। এভাবে সে 12 মাসে ৩৬,০০০ টাকা আয় করেছে। এই ৩৬,০০০ টাকায় হচ্ছে মেইন প্রফিট। মেইন প্রফিটটা যদি আদালত পরবর্তীতে রায় দেয় যে এই সম্পত্তি এ এর জায়গার পাশাপাশি এই জায়গা থেকে বি যত টাকা আয় করেছে সেটাও ফেরত দিতে হবে। আমার এই বিল্ডিংটা আপনি দখল করে আছেন, 5 বছর ধরে দখল করে আপনি প্রতি বছর 10 লাখ টাকা করে 50 লাখ টাকা ইনকাম করে ফেলছেন অলরেডি। 5 বছর পরে দেখা যাচ্ছে আদালত রায় দিছে এটা আমার, আমি 5 বছর পরে এটা ফেরত পাইছি। তাহলে আমি শুধু এটা নিব না, গত 5 বছরে আপনি যে প্রফিট আর্ন করছেন এটা থেকে সেটা শুদ্ধ আমি নিয়ে নিব, সেটাই হচ্ছে মেইন প্রফিট। আচ্ছা, এরপর দেখেন 14তে বলা হচ্ছে অর্ডার কি। অর্ডার এবং ডিক্রির মধ্যে একটা জিনিস মিল আছে, একটা জিনিস অমিল আছে। অর্ডার এবং ডিক্রির মধ্যে একটা জিনিস মিল আছে, একটা জিনিস অমিল আছে। মিল কি আছে? অর্ডারও হচ্ছে আদালতের ফর্মাল এক্সপ্রেশন, আর ডিক্রিও হচ্ছে ফর্মাল এক্সপ্রেশন। তাহলে অর্ডার আর ডিক্রির মধ্যে এই মিলটা আমরা পেয়ে গেছি। অর্ডার এবং ডিক্রি দুইটাই হচ্ছে আদালতের ফর্মাল এক্সপ্রেশন। এই ফর্মাল এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি আরেকবার? ডিক্রিতে। ডিক্রিও ছিল আদালতের ফর্মাল এক্সপ্রেশন। তাহলে পার্থক্য কি? বলা হচ্ছে এটাও এমন একটা ফর্মাল এক্সপ্রেশন যেটা ডিক্রি নয়, নট এ ডিক্রি। যেটা ডিক্রি নয়, যে ফর্মাল এক্সপ্রেশন ডিক্রি নয় সেটাই হচ্ছে অর্ডার। যে ফর্মাল এক্সপ্রেশন ডিক্রি নয় সেটাই হচ্ছে অর্ডার। ঠিক আছে, তাহলে কোনো কনফিউশন নাই। এরপর আমরা চলে যাব 15তে। 15তে বলা হচ্ছে প্লিডার কে। হু ইজ এ প্লিডার? প্লিডার হচ্ছে আসলে একজন লয়ার। প্লিডার মানে হচ্ছে লয়ার বা অ্যাডভোকেট। আমরা লয়ার বা অ্যাডভোকেট বলতে যাদেরকে বুঝি তারাই প্লিডার, কিন্তু এখানে যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে a person entitled to appear and plead for another in court. a person entitled, যার আদালতে হাজির হওয়ার অধিকার আছে, আদালতে একজন পক্ষকে রিপ্রেজেন্ট করার অধিকার আছে। এই অধিকার কোথায় দেওয়া আছে? এই অধিকার দেওয়া আছে বার কাউন্সিল অর্ডিন্যান্সের আন্ডারে। বাংলাদেশের যে বার কাউন্সিল অর্ডার আছে, আপনি বার কাউন্সিল অর্ডার যখন পড়বেন সেখানে দেখবেন একটা নির্দিষ্ট প্রসিজিওর মেনে একজন আইনের ছাত্র যখন অ্যাডভোকেটশিপ পাস করে তখন তাকে একটা সনদ দেওয়া হয়, আইনজীবী সনদ বা অ্যাডভোকেট সার্টিফিকেট, এন্ড থ্রু দ্যাট সার্টিফিকেট হি ইজ এন্টাইটেলড এন্ড এম্পাওয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট। আদালতে হাজির হতে যিনি সমর্থ। 17টা দেখবেন এই ডেফিনেশনটা ভিতরে হয়তো আপনাকে খুব বেশি ভালো করে পড়তে হবে না, বাট 17তে এখানে পাবলিক অফিসারের ডেফিনেশন দেওয়া আছে, এবং পাবলিক অফিসারের মধ্যে ফার্স্টেই যে ডেফিনেশনটাতে ইনক্লুড করা হয়েছে জাজদেরকে, বলা হচ্ছে এভরি জাজ। পাবলিক অফিসারের ডেফিনেশনে ফার্স্ট কে? 1 নম্বরে এভরি জাজ, 2 নম্বরে হচ্ছে এভরি সিভিল সার্ভেন্ট অফ দা গভর্নমেন্ট বা স্টেটেড, যারা সিভিল সার্ভেন্ট আছে, এভরি মেম্বার অফ সিভিল সার্ভিস অফ রিপাবলিক, বাংলাদেশ রাষ্ট্রের সিভিল সার্ভিসে নিয়োজিত সকল সদস্য পাবলিক অফিসার, সকল জাজ পাবলিক অফিসার। এভরি কমিশন অর গ্যাজেটেড অফিসার ইন আর্মি, নেভি অর এয়ারফোর্স। আর্মি, নেভি অর এয়ারফোর্সের 2 ধরনের কর্মকর্তা নেওয়া হয়। একটা হচ্ছে লং কোর্সের মাধ্যমে, যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে শর্ট কোর্সের মাধ্যমে, যেটাতে আপনারা গ্রাজুয়েশনের পরে যেতে পারেন। সো শর্ট কোর্স যারা করে তাদেরকে কমিশন জিনিসটা তাদের প্রতি অ্যাপ্লিকেবল না, এটা অ্যাপ্লিকেবল হচ্ছে মূলত যারা লং কোর্স করে, এদেরকে কমিশন করতে হয়, যেটাকে পাস আউট বলা হয়। ইফ ইউ আর এ পাস আউট আর কমিশন অফিসার, ইউ আর অলসো এ পাবলিক অফিসার। কোথায়? আর্মি, নেভি এবং এয়ারফোর্সে।
এছাড়া সকল গভর্নমেন্ট অফিসার যাদেরকে আদালত বিভিন্ন কাজে নিয়োগ করেছে এরাও গভর্নমেন্ট অফিসার হিসেবে ইনক্লুডেড হবেন। সবার শেষে 18 নম্বর যে রুল, 18 নম্বর রুলের ডেফিনেশন, 18 নম্বর এর ডেফিনেশন দেওয়া আছে রুলস এর। রুলস কি? ফার্স্ট শিডিউলে যা আছে তাই রুল। ফার্স্ট শিডিউলে যা আছে তাই হচ্ছে রুলস। হোয়াট আর রুলস? রুলস আর হোয়াট ইজ ইনক্লুডেড ইন ফার্স্ট শিডিউল, যেটা মূলত সেকশন 122 বা 125 এর মাধ্যমে কে অ্যামেন্ড করতে পারে। এটা কিন্তু আরেকটা মূলত সিপিসির একটা মজার বিষয়। সিপিসিতে কি আছে? সেকশন আছে, মূল আইন, এরপরে অর্ডার বা শিডিউল আছে। এই শিডিউল কে অ্যামেন্ড করতে পারে আর মূল আইন কে অ্যামেন্ড করতে পারে। মূল আইন আমরা সবাই জানি পার্লামেন্টই অ্যামেন্ড করবে, আইন প্রণয়ন করা বা সংশোধন করার ক্ষমতা একমাত্র পার্লামেন্টেরই আছে। তাহলে সিপিসির যে 158টা সেকশন আছে সেগুলোর কোন একটা অ্যামেন্ড করতে হলে পার্লামেন্টে যেতে হবে। কিন্তু যে 51টা অর্ডার আছে, রুলস আছে অর্ডারের আগেস্টে, এগুলো যদি কি করতে চাই? অ্যামেন্ড করতে চাই, সেটা হাই কোর্ট ডিভিশন করতে পারবে আন্ডার সেকশন 122 122 ধারা অনুসারে হাইকোর্ট ডিভিশনকে এই পাওয়ার দেওয়া আছে। এখন এটা আমার প্রশ্ন না, কারণ আমি মোটামুটি জানি যে আপনারা সবাই ব্রিলিয়েন্ট, আপনারা খুব ভালো ভালো জায়গা থেকে পড়ালেখা করে ভালো একটা পারফরমেন্স শো করে আজকে এই জায়গায় এসেছেন এবং সবাই পড়ালেখার প্রতি অনেক আগ্রহী। তো এই ধরনের বেসিক ইনফরমেশন গুলো আই গেস আপনারা সবাই জানেন যে সিপিসি 122 নম্বর ধারায় রুলস অ্যামেন্ড করার জন্য পাওয়ার দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনকে। এটা আপনারা সবাই জানেন। আমার প্রশ্ন হচ্ছে, রুলস অ্যামেন্ড করে বা রুলস গুলা ব্যাখ্যা করে হাইকোর্ট ডিভিশন আজ পর্যন্ত যে আদেশগুলা দেওয়া হয়েছে সেটার যে সংকলন, সেটার নাম কি? এই রুলস গুলা ইনক্লুড করে, অ্যামেন্ড করে, চেঞ্জ করে এখন পর্যন্ত হাইকোর্ট ডিভিশন সিভিল মামলা সম্পর্কে যে নির্দেশনাগুলা দিয়েছে সেগুলা সংকলনের নাম কি? কেউ বলতে পারেন কিনা দেখি? আমি আসলে একটু অ্যালার্জি প্রবলেমে ফেস করতেছি। তো অ্যালার্জির কারণে কি হয় যে এটাকে ডাস্ট অ্যালার্জি। আমার যে অ্যালার্জি মেইনলি, যদি আমার নাক, মুখ, চোখে কোনো ধরনের ডাস্ট বা ময়লা প্রবেশ করে তো আমার হচ্ছে যে অ্যালার্জি রিয়াকশন হয়। আর অ্যালার্জি রিয়াকশন হচ্ছে হাঁচি আকারে আর কি, আনকন্ট্রোল হাঁচি হইতে থাকে। সো দোয়া করবেন যাতে এই সমস্যা থেকে দ্রুত বের হয়ে আসতে পারি। খুবই প্যাথেটিক একটা অবস্থা এই সমস্যাটা। কেউ তো বলতে পারতেছেন না অর্ডার স্যার, অ্যামেন্ডমেন্ট, সিপিসি। আরে না, আপনারা কেউই বলতে পারছেন না। এটা একটা সংকলন আছে, সংকলন। আসলে আমি নিজেও যখন কোর্টে আসার আগে আমিও এটা জানতাম না। সো না জানতে পারাটা খুবই। আচ্ছা, একজন আমাদেরকে একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে এটা কি হাইকোর্ট ডিভিশন নাকি সুপ্রিম কোর্ট? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। রাইট, গাজী শামীম আহমেদ ঠিক বলেছে। দিস ইজ সুপ্রিম কোর্ট। হাইকোর্ট ডিভিশন যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। আসলে বেশ কয়েকজন খুব সুন্দর করে আনসার করেছে। এই রুল অ্যামেন্ড করে এবং ব্যাখ্যা করে হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্ট যে নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো হচ্ছে আসলে কি? সি আর ও, সিভিল রুলস অ্যান্ড অর্ডার। আমি বললাম না, এখানে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা আমার চেয়ে অনেক বেশি মেধাবী, আমার চেয়ে অনেক পরিশ্রমী, পড়ালেখা করেছেন, জানেন, এরকম অনেকেই আছে। আমি যখন হচ্ছে যে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে পড়ি, আমি আসলে সিভিল রুলস এন্ড অর্ডার সম্পর্কে জানতাম না। সিআরও যে এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা সেকশন বা রুলস এর আন্ডারে যে এখানে হাইকোর্ট ডিভিশনের অনেক ব্যাখ্যা দেওয়া আছে, সেই জিনিসগুলা জানতাম না। এটা হাইকোর্ট ডিভিশন অপশনে লিখলে এটা ভুল হবে, এটা হাইকোর্ট ডিভিশন লেখা যাবে না। যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্টই লিখতে হবে। কারণ আমরা জানি সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনও আছে, অ্যাপিলিয়েট ডিভিশনও আছে, সুতরাং এটা দুইটাই হবে। সো সিভিল রুলস এন্ড অর্ডার যারা জানতেন আগে থেকে, তাদের সবাইকে কংগ্রেচুলেশনস, ইউ গাইজ আর ওয়েল অ্যাহেড। আমরা যারা জানতাম না বা যারা এখনো জানি না, তাদের থেকে আপনারা এক ধাপ এগিয়ে আছেন। ওকে, এখন আমরা যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে জুরিসডিকশন।
বা এখতিয়ার, জুরিসডিকশন বা এখতিয়ার। এটা শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আই রিয়েলি এনজয় অনলাইন ক্লাসেস। অনলাইন ক্লাসেসের কিছু ভালো দিক আছে যেগুলো কখনো অফলাইন ক্লাসে পাওয়া সম্ভব না। দ্যাট ইজ একসাথে এত বেশি স্টুডেন্টের সাথে ইন্টারেক্ট করার সুযোগ। খুব সম্ভবত আমি আমার জানা মতে আমাদের এই গ্রুপে বাংলাদেশের 64 জেলারই কেউ না কেউ আছে। তো আমি যদি অফলাইনে সিলেটে ক্লাস নিতাম বা সিলেটে পড়াতাম বা চিটাগাংয়ে পড়াতাম, ঢাকায় পড়াতাম, আমি শুধু ওই অঞ্চলের মানুষজনের সাথে ইন্টারেক্ট করার সুযোগ পেতাম। এখানে আপনারা যারা উত্তরবঙ্গের আছেন, দক্ষিণবঙ্গের যে মানুষরা রাজশাহী থেকে অ্যাড হয়েছেন, কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে, নেত্রকোনা থেকে, আই হ্যাভ নেভার বিন টু দোজ প্লেসেস এক্সেপ্ট রাজশাহী। তো তাদের আমি জানি যে একটা আমার তাদের সাথে যে একটা আমার সম্পর্ক গড়ে উঠছে, যে স্টুডেন্ট টিচারের হইতে পারে বা ইনস্ট্রাক্টর এবং হচ্ছে যে যারা আমাদের পরীক্ষার্থী আছে তাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠছে, সেটা খুবই সুন্দর একটা সম্পর্ক, যেটা এখানে শেষ হবে না। যেহেতু আমরা আইনের মানুষ, লয়ের মানুষ, দীর্ঘদিন এই সম্পর্ক আমাদের মধ্যে বজায় থাকবে। আমার চাকরির নেচারই হচ্ছে আমি 2 বছর 3 বছর পর পর ট্রান্সফার হতে থাকবো। আমার সিলেটে প্রায় 1.5 বছর হয়ে গেছে, 2 বছরের চলতেছে। তো আমি জানি না আমি এখানে আর কতদিন আছি, হয়তো নেক্সট আপনার জেলায় চলে যেতে পারি, আপনাদের যে কারো জেলায়, হয়তো কুড়িগ্রাম যাব, দেখা যাবে যে সেখানে আমার পরিচিত কোনো একজন স্টুডেন্ট আছে। আমি চলে গেলাম হচ্ছে দিনাজপুরে বা রংপুরে, আমার পরিচিত স্টুডেন্ট পাবো, কক্সেস বাজার গেলে পাবো। সো দিজ আর রিয়েলি রিয়েলি a great opportunity for me to have known you people, to get to interact with you people, যেটা ফিউচার আমি আশা করবো আমাদের মধ্যে ভালো একটা রিলেশন ক্রিয়েট করবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কিছু অসুবিধাও আছে অনলাইন ক্লাসে। আমি অনলাইন ক্লাস শুরু করার আগে সবসময় 2টা জিনিস অনেক টেনশনে থাকি। মাঝখানে যাতে লোডশেডিং না হয়, কারেন্ট যাতে চলে না যায়, কারণ লোডশেডিং হলে আমার কিছুই করার নাই। আমার এখানে জেনারেটরের সুবিধা নাই ইনস্ট্যান্ট, যেটা দিয়ে আমি আপনার ক্লাসটা কন্টিনিউ করতে পারবো। সেকেন্ড হচ্ছে যাতে ইন্টারনেট প্রবলেম না করে, হঠাৎ করে ওয়াইফাই চলে গেলে, ডাটা চলে গেলে আমার কিছুই করার থাকবে না। সো ইলেকট্রিসিটি এবং ওয়াইফাই, এই 2টা জিনিস যাতে প্রবলেম না করে, এই দোয়াটা আমি করতে থাকি। এই 2টা সমস্যা না হলে অনলাইন ইজ ভেরি সুইটেবল ফর মি। My God. Sorry for the inconvenience. একই সাথে হচ্ছে ডাস্ট অ্যালার্জির সাথে সর্দি স্টার্ট হয়ে যায় আর কি, মারাত্মক সমস্যা। সো জুরিসডিকশনের ক্ষেত্রে আমরা যখন এখতিয়ার নিয়ে কথা বলি, বেশ কয়েক ধরনের এখতিয়ার সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে কোর্টের সাবজেক্টিভ জুরিসডিকশন, একটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন, একটা হচ্ছে পেকুনিয়ারি জুরিসডিকশন, একটা হচ্ছে আইদার অরিজিনাল অর অ্যাপিলেট জুরিসডিকশন। আরো কিছু আছে, বাট এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে সবচেয়ে ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে সাবজেক্টিভ জুরিসডিকশন অফ সিভিল কেসেস। সিভিল কেসের সাবজেক্টিভ জুরিসডিকশন ক্ষেত্রে সিপিসি সেকশন 9 রিলেভেন্ট। সিপিসি সেকশন 9 পড়বো আমরা। কি পড়বো? সেকশন 9 অফ সিপিসি। সো দেখেন, আমরা একটু মনোযোগ দিই, আবার বেশি কম পড়াবো না, শেষ হয়ে যাবে আমাদের। সাবজেক্টিভ যে জুরিসডিকশন, সেখানে বলা হচ্ছে সেকশন 9 এ, দ্য কোর্ট শ্যাল হ্যাভ জুরিসডিকশন টু ট্রাই অল সুটস অফ এ সিভিল নেচার, all suits of a civil nature except suits of which their cognizance is either expressly or impliedly barred. এরপর এক্সপ্লেনেশনে বলা হচ্ছে a suit in which right to property or office is contested is a suit of civil nature. তাহলে সাবজেক্টিভ suit of civil nature, সিভিল নেচারের যে সুট গুলা, এগুলো আমাদেরকে বলা হচ্ছে জুরিসডিকশন আছে। দ্য কোর্ট শ্যাল ট্রাই অল সুটস অফ সিভিল নেচার, যদি না কি হয়, এগুলো জুরিসডিকশন বার্ড হয়। তাহলে যেগুলো বার্ড সেগুলো আমাদের দরকার নাই। যেমন দেখেন, আপনার হচ্ছে যারা স্পেসিফিক, আপনারা এস এন্ড টি অ্যাক্ট পড়ছেন, এস এন্ড টি, সেট অ্যাক্ট বলি আমরা এটাকে, সেট অ্যাক্ট 1950।
সো স্টেট একুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্টে আপনারা যখন সেকশন 144 পড়বেন সেখানে দেখবেন সেকশন 144 এ আপনার কি করে দিয়েছে, সিভিল কোডের জুরিসডিকশন বার করে দিয়েছে। এরকম বাংলাদেশে আরো অনেক আইন আছে যেগুলোতে মোটামুটি সরকার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে হ্যান্ডেল করে, সেগুলো সবগুলোতে সিভিল কোডের জুরিসডিকশন বার করা আছে। তাহলে ওই ম্যাটার গুলো নিয়ে আপনার অন্য ফোরামে যেতে হবে, আপনি সরাসরি সিভিল কোডে আসতে পারবেন না। যেমন আপনার খতিয়ানে কোনো ভুল আসলে আপনাকে যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে, এলএসটি। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যেহেতু আলাদা একটা ট্রাইব্যুনাল, এটাকে আপনি সিভিল কোড হিসেবে কনসিডার করতে পারবেন না। একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা যুগ্ম জেলা জজ একটা এলএসটি ট্রাইব্যুনালের কি হয়, জাজ হয়। বাট রিসেন্টলি সুপ্রিম কোর্ট নতুন একটা আদেশের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট জাজ এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্টগুলোকে আপনার এলএসটি ট্রাইব্যুনাল হিসেবে কনসিডার করেছে এবং এগুলোকে এলএসটি কাজ করার সুযোগ দিয়েছে। তো কারণ হচ্ছে কি দেখেন, এক একটা ডিস্ট্রিক্টে যদি একটা এলএসটি ট্রাইব্যুনাল হয়, প্রত্যেকটা এলএসটি ট্রাইব্যুনালে দেখা যায় 10 থেকে 20,000 পর্যন্ত মামলা আছে। একজন জাজের পক্ষে কি 20,000 মামলা একা নিষ্পত্তি করা সম্ভব? ইম্পসিবল। এক একটা মামলা 1.5 আসতে 1 বছর লেগে যায়। সেজন্য দেখা যায় প্রত্যেকটা জেলাতে 8 থেকে 10টা 12টা পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট থাকে। এবার সবাইকে কিছু কিছু বার্ডেন শেয়ার করা হচ্ছে। আমি আমার কোর্টে লাস্ট দেখলাম যে প্রায় 100-র মতো এলএসটি মামলা আমার কাছে ট্রান্সফার করা হয়েছে, যেগুলো আমি বিচার করে অলরেডি 2টা বা 3টা রায়ও দিয়ে দিয়েছি, জাজমেন্টও ঘোষণা করে দিয়েছি। এগুলো হচ্ছে মামলা যেহেতু অনেক জট লেগে গেছে, সেগুলো কমানোর কিছুটা কাজ আর কি। তবে এলএসটি হচ্ছে শুধুমাত্র আপনার খতিয়ানে কোনো ধরনের ভুল আসলে সেগুলো সম্পর্কে আপনাকে সলিউশন দিবে। সুট অফ সিভিল নেচার বলতে আমরা দুইটা জিনিসকে বুঝি, একটা হচ্ছে রাইট টু প্রপার্টি, রাইট, এবং সেকেন্ড হচ্ছে রাইট টু অফিস। রাইট টু প্রপার্টি জিনিসটা কি মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। রাইট টু প্রপার্টির ক্ষেত্রে মুভেবল এবং ইমুভেবল দুইটা প্রপার্টি আসবে। আপনি মুভেবল প্রপার্টি নিয়েও সিভিল মামলা করতে পারবেন, ইমুভেবল প্রপার্টি নিয়েও আপনি সিভিল মামলা করতে পারবেন। মুভেবল ইমুভেবল বোথ নিয়ে করা যায়, বাট মূলত আমরা যেটা করি সেটা হচ্ছে জায়গা জমির মামলা করি আর কি। আমি 1.5 বছরে যা বুঝলাম, সিপিসি মানে হচ্ছে জায়গা জমির মামলা। আমরা জায়গা জমির মামলাই করি মূলত। মুভেবল প্রপার্টি নিয়ে তেমন আমাদের এখানে মামলা দেখা যায় না, যদিও সেকশন 19-এ এই জুরিসডিকশনের সুযোগ রাখা হয়েছে, যেটা আমরা আগামীকাল ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত করব। বাট ইমুভেবল যে প্রপার্টি সেটা নিয়ে মূলত আমরা সেকশন 9-এ প্রপার্টি হিসেবে ইনক্লুড করি। প্রপার্টির একটা ডেফিনেশন আমাদের সংবিধানে দেওয়া আছে, জেনারেল ক্লসেস একটাও প্রপার্টির সংবিধান একটা সংজ্ঞা দেওয়া আছে। আর ইমুভেবল প্রপার্টি কি, সেটা ট্রান্সফার অফ প্রপার্টি একটা আপনি ডেফিনেশন পাবেন, জেনারেল ক্লসেস একটা ডেফিনেশন পাবেন এবং রেজিস্ট্রেশন একটা আপনি এটা ডেফিনেশন পাবেন। 3টা আইনে ইমুভেবল প্রপার্টিকে ডিফাইন করা হয়েছে। হোয়াট ইজ রাইট টু অফিস? রাইট টু অফিস হচ্ছে একজন ব্যক্তির একটা ধরেন হচ্ছে যে কোন একটা জায়গায় অধীন হওয়ার যে সুযোগ, তার যে অধীন হওয়ার অধিকার, সেটা ধরেন কেউ একজন মসজিদের ইমাম, একটা মন্দিরের পণ্ডিত, একটা স্কুল কমিটির ম্যানেজিং যে কমিটি আছে, ম্যানেজিং কমিটির সভাপতি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার যে একটা চেয়ার, ওই চেয়ারে বসার যে অধিকার, আমি সোজা বাংলায় বলি এটাকে চেয়ারে বসার অধিকার। রাইট টু অফিস হচ্ছে নির্দিষ্ট একটা, সেটা ইমামের চেয়ার হতে পারে, সেটা মন্দিরের পণ্ডিতের চেয়ার হতে পারে, সেটা স্কুল কমিটির ম্যানেজারের চেয়ার হতে পারে, সেটা মহল্লার একটা বড় একটা অর্গানাইজেশনের চেয়ার হতে পারে। আপনার একটা অফিসে আপনার যে বিভিন্ন পদ আছে, ওই পদে আপনার যে অধিকার, পদাধিকার বলি আমরা এটাকে। অফিস মানে হচ্ছে পদাধিকার, এই পদাধিকারই হচ্ছে সিভিল মামলার জুরিসডিকশন। তাহলে সিভিল মামলার সাবজেক্টিভ জুরিসডিকশন সম্পর্কে বলা আছে কোথায়? সেকশন 9 অফ সিপিসি। সেখানে বলা হয়েছে অল সুটস অফ সিভিল নেচার এক্সেপ্ট হুজ জুরিসডিকশন বার্ড বাই আদার এক্সপ্রেস অর ইমপ্লাইড ল। এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি যেগুলো বার করা হয়েছে সেগুলো ছাড়া সুটস অফ সিভিল নেচারে আদালতের জুরিসডিকশন থাকবে। সুটস অফ সিভিল নেচারের ডেফিনেশন বা এক্সপ্লেনেশন এর নিচেই দেওয়া হয়েছে। রাইট টু প্রপার্টি বা রাইট টু অফিস যদি কোয়েশ্চেনেবল হয়, বিচার্য বিষয় হয়, সেই ক্ষেত্রে আপনার এটাকে সিভিল নেচারের সুট বলা যাবে। পদের অধিকার, রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা নিয়ে আমরা আর আলোচনা করছি না, নেক্সট ক্লাস আমি এটা আরেকবার টাচ করব, সাবজেক্টিভ জুরিসডিকশনটা। সাবজেক্টিভ জুরিসডিকশনের পরে আমরা যেটাতে আসি সেটা হচ্ছে
টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটোরিয়াল জুরিসডিকশনের জন্য আপনাকে সেকশন 14 থেকে 19 পর্যন্ত পড়তে হবে। সেকশন 14 থেকে 19, তবে মূলত সেকশন 14 না, সেকশন 15, সেকশন 15 থেকে 19 পর্যন্ত পড়তে হবে, যেখানে আমরা টেরিটোরিয়াল জুরিসডিকশন সম্পর্কে জানবো। মানে মামলাটা কোথায় উৎপত্তি হলে আপনি কোথায় দায়ের করবেন। সিলেটে তো অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট আছে 12টা, এমনকি আপনি গোলাপগঞ্জ কোর্টে করবেন, বিশ্বনাথ কোর্টে করবেন, ফেঞ্চুগঞ্জে করবেন, না জৈন্তাপুরে করবেন, কোথায় করবেন সেটা বলা হচ্ছে। কোথায় করবেন আপনি? Every suit shall be instituted in the court of lowest grade competent to try it, subject to the pecuniary or other limitation prescribed by any law for the recovery of immovable property, for the partition, foreclosure, determination, compensation and recovery shall be instituted in the court within the local limit of whose jurisdiction the property is situated. তাহলে দেখেন দুইটা সেকশনকে আমরা ভাগ করে পড়বো, 15, 16। 15 আপনাকে বলা হচ্ছে লোয়েস্টে যেতে হবে। এবার লোয়েস্ট কি সেটা বোঝার জন্য আমাকে পড়তে হবে কি, সিভিল কোডস অ্যাক্ট। লোয়েস্ট কোড কোনটা, নিচের থেকে আসতে হবে আপনাকে, সরাসরি উপরে চলে যেতে পারবেন না। সেটার জন্য আপনি কি পড়বেন? সিভিল কোডস অ্যাক্ট। সিভিল কোডস অ্যাক্টে বলা হচ্ছে আদালত 5 ধরনের, 5টা গ্রেড আছে। প্রথমে ডিস্ট্রিক্ট জাজ, এরপরে 2 নাম্বার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা এডিজে কোর্ট, ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সর্বশেষ আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট জাজ। কোর্ট অফ লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। তাহলে এই সম্পর্কে আবার কোথায় বলা নাই? এই সম্পর্কে সিপিসি তে শুধু বলেছে লোয়েস্ট গ্রেডে যাবেন, কম্পিটেন্টের মধ্যে যারা লোয়েস্ট সেটাতে যাবেন, কিন্তু কম্পিটেন্টের মধ্যে লোয়েস্ট কে সেটা কোথায় বলা নাই? আমাদের সিপিসি তে বলা নাই, সেটা বলা আছে আসলে কোথায়? দা সিভিল কোডস অ্যাক্ট 1887। দেখেন দা সিভিল কোডস অ্যাক্ট 1887 5 ধরনের কোড বলা আছে। সেকশন 3 দেখবেন, সেকশন 3 নাম্বার ধারায় ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট। তাহলে আপনি সহকারী জাজ থেকে আপনাকে ধীরে ধীরে যেতে হবে। আপনি যদি সহকারী জাজ থেকে যান, আপনার এটার গ্রেড একসাথে আপনি দেখবেন এই কোডটা লোয়েস্ট। এবার এটা যে লোয়েস্ট সেটার জন্য আপনাকে একই সাথে কোডস অফ সিভিল কোডস অ্যাক্টের সেকশন 19 পড়তে হবে, যেখানে পিকুনিয়ারি জুরিসডিকশন সম্পর্কে বলছে। পিকুনিয়ারি জুরিসডিকশন সম্পর্কে আমরা একটু পরে পড়বো, পিকুনিয়ারি জুরিসডিকশনটা একটু পরে জানবো। আমরা জাস্ট আপাতত মনে রাখি সেকশন 3 অনুযায়ী 5 ধাপের সিভিল আদালত আছে, 5 ধাপের সিভিল আদালত। এর মধ্যে উপরে যে 2 ধাপ ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এরা হচ্ছে মূলত আপিল আদালত। আর জয়েন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট এরা হচ্ছে অরিজিনাল কোর্ট, এদের অরিজিনাল জুরিসডিকশন আছে। অরিজিনাল মানে প্রথমবারের মতো আপনি গিয়ে একটা মামলা করবেন আইদার এই 3টা কোর্টের যে কোনো একটাতে, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। এখানে গিয়ে আপনি সরাসরি সিভিল মামলা করতে পারবেন না, এক্সেপ্ট এ ফিউ এক্সেপশন, যেগুলো ডিস্ট্রিক্ট জাজের এখানে করা হয়। প্রভেটের মামলা, হ্যাঁ, আপনার ওয়াকফের বিভিন্ন রিকভারি অফ পজিশনের মামলা, এগুলো ডিস্ট্রিক্ট জাজ বরাবর করা হয়ে থাকে। তাহলে 15তে বলা হচ্ছে লোয়েস্ট সিভিল কোর্ট যেটা কম্পিটেন্ট, সেটাতে 16তে কি বলা হচ্ছে? উইথিন লোকাল লিমিটস। তাহলে একটা জিনিস মনে রাখবেন, মূলত সিভিল কোর্ট যেগুলা অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্ট, এগুলো হচ্ছে উপজেলা ভিত্তিক, যতটা উপজেলা ততটা কোর্ট। তাহলে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার একটা আঞ্চলিক সীমানা নির্ধারণ করা আছে। ওই লোকাল লিমিটকে বলা হচ্ছে আঞ্চলিক সীমানা। ওই আঞ্চলিক সীমানার মধ্যে যদি ওই প্রপার্টিটা অবস্থিত হয়, হোয়ার দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড, প্রপার্টি যে জায়গা নিয়ে মামলা, সে প্রপার্টি যেখানে সিচুয়েটেড, ধরেন আপনার 3 কাঠা জায়গা আছে, সেটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাটে, বা সিলেটের হচ্ছে আপনি ধরেন সিলেটে আর কি কোর্ট আছে, কোম্পানিগঞ্জ আছে, হ্যাঁ, বিয়ানীবাজার আছে। আপনার বিয়ানীবাজারে 3 কাঠা জায়গা আছে, বিয়ানীবাজারে মামলা করবেন। জৈন্তাপুরে 3 কাঠা জায়গা আছে, জৈন্তাপুরে চলে যেতে হবে। হ্যাঁ, সদরে, সিলেট সদরে জায়গা, সিলেট সদরে মামলাটা দায়ের করতে হবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন।
সেকশন 15 থেকে 19। 15তে বলা হচ্ছে কম্পিটেন্ট কোর্টের মধ্যে লোয়েস্টে যাবে, আর 16তে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে অঞ্চলে ওই নালিশা ভূমিটা অবস্থিত সেখানে আপনাকে যেতে হবে। তাহলে 15 এবং 16 মিলাই টেরিটোরিয়াল জুরিসডিকশন পড়ছি। আগামীকাল ক্লাসে আমরা ওই জুরিসডিকশন সম্পর্কে বিস্তারিত পড়ব। পিকুনিয়ারি, যেটা নিয়ে কথা বলছিলাম, পিকুনিয়ারি জুরিসডিকশনে পড়তে হবে আপনাকে সেকশন 19 এবং 19 অফ সিভিল কোডস অ্যাক্ট, সেকশন 6 অফ সিপিসি। সিপিসি সেকশন 6 কিন্তু এখানে রিলেভেন্ট। কেন রিলেভেন্ট সেটা একটু করে দেখেন। এরকম না যে সিপিসি একদম পিকুনিয়ারি জুরিসডিকশন সম্পর্কে চুপ, তা না। সিপিসি একটু করে বলে রাখতেছে সেকশন 6 এ nothing herein contained shall operate to give any court jurisdiction over suits the amount of value of the subject matter of which exceeds the pecuniary limit. সাবজেক্ট ম্যাটারের মূল্য, বিষয়বস্তুর যে ভ্যালুয়েশন করে আপনাকে যত টাকা আসবে সেটার বাইরে আপনি যেতে পারবেন না। যে আদালতে যতটুকু এখতিয়ার সেটার বাইরে যেতে পারবেন না। কোথায় বলা আছে? 6 নাম্বার দ্বারাই কোড অফ সিভিল প্রসিডিওর সেকশন 6। সেকশন 6 অফ সিপিসি বলছে কি সাবজেক্ট ম্যাটারের যে ভ্যালুয়েশন এটার বাইরে আপনি যেতে পারবেন না। আর সেকশন 90 অফ সিভিল কোডস অ্যাক্ট বলে দিচ্ছে, এটা সর্বশেষ সংশোধন হয়েছে খুব সম্ভবত 2021 সালে। 2021 সালে সংশোধনের পর উপরের তিনটা কিভাবে করা হয়েছে? 15 লাখ, 25 লাখ আর 25 লাখ প্লাস। 25 প্লাস 15 লাখ আপনি যাবেন সহকারী জাজের কাছে, মানে আমার কাছে আসবেন 15 লাখ টাকার মধ্যে হলে। 25 লাখ আপনি যাবেন সিনিয়র সহকারী। আর 25 প্লাস লাখ যেটা, সেটার জন্য আপনাকে যেতে হবে কোথায়? সহকারী, সিনিয়র সহকারী, এরপর আপনাকে যেতে হবে যুগ্ম জেলা জজের বরাবর। একজন যুগ্ম জেলা জজ, এটা 5 কোটি হোক, 500 কোটি হোক, 5000 কোটি হোক, এটার আর কোনো লিমিটেশন নেই। 25 লাখ 1 টাকা থেকে শুরু করে ফ্রম 25 লাখ 1 টাকা টু আনলিমিটেড, এটা যুগ্ম জেলা জজের এখতিয়ার। 25 লাখ পর্যন্ত সিনিয়র সহকারী জাজ, 15 লাখ পর্যন্ত সহকারী জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ। তাহলে এটা হচ্ছে সেকশন 19 অফ কোড অফ সিভিল কোডস অ্যাক্ট 2021 সালে সর্বশেষ বারের মতো সংশোধন করে এটা চেঞ্জ করা হয়েছে। তাহলে জুরিসডিকশন সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এবার খুব সংক্ষেপে আমি আপনাদের সাথে আলোচনা করব স্টেজেস অফ সিভিল সুট। দেখি বলেন, সিভিল সুটে কয়টা স্টেজ? একটা সিভিল সুটে কয়টা স্টেজ বলেন? সামওয়ান টেল মি। পাঁচটা স্টেজ। আনোয়ার আপনি বলেছেন 5টা স্টেজ। দেখি সবাই একটু কমেন্ট করেন। 26টা। মইনুল হাসান বলছে 26টা স্টেজ। এম কে সিরাজি 12টা। জাহিদ হাসান 5টা। আবু বকর সিদ্দিক 4। দিলারা খাতুন 5। রওশন জেসমিন 9। তাহলে এখন পর্যন্ত আমরা যেগুলো পাইলাম 4, 5, 9, 12, 26, 3, 7। এগুলো আমি জাস্ট আপনাদের আনসার গুলো লিখতেছি, শুধু আপনাদের আনসার গুলা। 7, 5, 5, 3। নওরিন আক্তার, শি ইজ নট শিওর, উনি বলছে 11 থেকে 12টি। আর আমাদের শাহিনুদ্দিন ভাই বলছে 15টা। সরওয়ার ভাই বলছে 6টা। 11 লেখা হয় নাই, 11, 20, 11, 20। আচ্ছা, আমি যদি মনে হয় আরো কিছুক্ষণ পড়তে থাকি আরো কিছু বের হয়ে যাবে। অলরেডি দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আপনাদের মধ্যে 11টা ভিন্ন উত্তর চলে এসছে। কয়টা স্টেজ জিজ্ঞেস করাতে আপনাদের মধ্যে 11টা ভিন্ন উত্তর চলে আসছে। এটাই হচ্ছে রিয়েলিটি, আপনাদের দোষ নাই কিন্তু এটাতে। একদম
যিনি 3টা বলেছেন, যিনি 5টা বলেছেন, যিনি 26টা বলেছেন, অল অফ ইউ আর কারেক্ট। আপনারা সবাই কারেক্ট। কিভাবে সম্ভব এটা? 3টা বলেছে উনিও কারেক্ট, 5টা বলছে উনিও কারেক্ট, 19টা বলছে উনিও কারেক্ট। কিভাবে সম্ভব এটা? 16টি। আচ্ছা, আমি বুঝতে পারছি 9টি 16টি আপনারা বলছেন আপনারা সবাই কারেক্ট, কিন্তু কিভাবে কারেক্ট? কারণ হচ্ছে আমরা এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে স্টেজকে বিবেচনা করেছি। তাহলে দেয়ার ইজ নো কনক্রিট আনসার টু দ্য কোয়েশ্চেন দ্যাট কয়টা স্টেজ। এটার কোনো কনক্রিট আনসার নেই, এটার কোনো শুদ্ধ উত্তর নেই। যতই বলেন আপনি সেটাই শুদ্ধ, কিন্তু এই স্টেজগুলাকে 3টা ধাপে ভাগ করা হয়েছে। যে স্টেজগুলা 3টা, ওই 3টা ধাপ আমরা ধাপ হিসেবে বলতে পারি। সেগুলা কি? একটা হচ্ছে প্রি ট্রায়াল, একটা ট্রায়াল এবং আরেকটা পোস্ট ট্রায়াল। এগুলো জাস্ট ধাপ, 3 ধাপ। এগুলাকে মোটা দাগে ভাগ করে ফেলা হয়েছে আর কি 3 ধাপে। বুঝতে পারছেন কিনা দেখেন, 3 ধাপে ভাগ করে বলা হচ্ছে কিছু প্রি ট্রায়ালে আছে স্টেজ, প্রি ট্রায়াল স্টেজে কিছু জিনিস আপনাকে করতে হবে, ট্রায়াল স্টেজে কিছু জিনিস করতে হবে, পোস্ট ট্রায়ালে কিছু করতে হবে। তো আপনি যদি এই 3টাকে স্টেজ হিসেবে ধরে নেন, সেক্ষেত্রে আনসার হচ্ছে 3টা আনসার, প্রি ট্রায়াল, ট্রায়াল এন্ড পোস্ট ট্রায়াল। বাট সবসময় এটাকে আনসার হিসেবে ধরাও যাবে না, কারণ এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেগুলাও হচ্ছে আসলে স্টেজ। সুলতানা প্রীতি একটা কমেন্ট করেছে সবগুলা লিখে, এবং সেখানে 11টা দেখিয়েছে। কিন্তু আমাদের ব্রাদার মাজেদ বলছেন আপিল না করলে সেক্ষেত্রে 9টি। আচ্ছা যাক, আমরা দেখার চেষ্টা করি মূলত স্টেজগুলা কি কি সেটা একটু দেখার চেষ্টা করি। মামলা শুরু হয় কিভাবে? একটা মামলা শুরু হয় প্লেইন্টের মাধ্যমে, থ্রো প্লেইন্ট, সেকশন 26। অর্ডার যখন যাবেন, অর্ডার 7 রুল 1, অর্ডার 7 রুল 1 পড়বেন, সেখানেও দেখতে পাবেন যে বলা হচ্ছে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড বাই প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট। আদালতে আপনি একটা আরজি দাখিল করার মাধ্যমে, বাদী পক্ষ একটা আরজি আদালতে দাখিল করার মাধ্যমে একটা মামলার উৎপত্তি হয়, শুরু হয়। জাজ সাহেব ওই আরজি পড়ে যদি মনে হয় যে ওনার জুরিসডিকশনের মধ্যে এই মামলা পড়ে, সাবজেক্টিভ জুরিসডিকশন, পিকুনিয়ারি জুরিসডিকশন, এরপর হচ্ছে আপনার টেরিটোরিয়াল জুরিসডিকশন, সবগুলা দেখে এবং মামলার যে বিষয়বস্তু সাবজেক্টিভ ম্যাটার সেটা দেখে যদি আদালত মনে করে এখানে মামলাটা নেওয়া যাবে, তিনি সেখানে সাইন করবে। জাজ সাহেব সাইন করার পরে মামলাতে নাম্বার পড়বে বা নাম্বার বসবে। তাহলে প্রথম যে অপশনটা সেটা হচ্ছে প্লেইন্ট। এভরি সুট ইজ স্টার্টেড বাই প্রেজেন্টেশন অফ এ প্লেইন্ট। আচ্ছা, প্লেইন্ট তো বাদীপক্ষ দিয়ে দিল, বাদীপক্ষ প্লেইন্ট দেওয়ার পরে বাদীপক্ষ প্লেন দেওয়ার পরে কি হবে দেখেন। আচ্ছা, আপনারা যারা অর্ডার 4 বলছেন ইউ আর কারেক্ট, বাট অর্ডার 4টা লিখতে হয় না, কারণ হচ্ছে অর্ডার 4 এ যা আছে সেকশন 26 ও তা আছে, একই কথা আছে সেকশন 26 এবং অর্ডার 4 এ। কিন্তু অর্ডার 7 আপনি কেন আনবেন? প্লেনটে কি কি থাকবে, প্লেন থেকে শুরু করে প্লেনটে কি কি জিনিস ইনক্লুড করবে, প্লেন কিভাবে দিবে, ডকুমেন্ট কি থাকবে, সেগুলো আলাদা করে বলা আছে অর্ডার 7 এ। সো আপনি যদি অর্ডার 4 মনে রাখতে চান সেক্ষেত্রে আপনি অর্ডার 4 ও মনে রাখতে পারেন। দেখেন অর্ডার 4 এর রুল 1 এ বলা আছে, সেকশন 26 এ যে লাইনটা বলা আছে সেটাই, every suit shall be commenced or instituted by presentation of a claim. The order 7 rule 1 আপনি যখন পড়বেন সেখানে আপনি এভাবে কিছু পয়েন্ট পাবেন, এই জিনিসগুলো আপনার একটা প্লেন্টের মধ্যে থাকতে হবে। প্লেন্ট দিয়ে দিলেন, আদালত সেটা গ্রহণও করলো। সেকেন্ড স্টেজ সামন। এবার আদালত একটা সামন ইস্যু করবে মামলা পাওয়ার 5 দিনের মধ্যে, মামলাটা দাখিল হওয়ার 5 দিনের মধ্যে আদালত কি করবে? একটা সামন ইস্যু করবে। অর্ডার 5, অর্ডার 5 অনুযায়ী 5 দিনের মধ্যে আদালত কি করবে? 5 কর্মদিবস, 5 দিনের মধ্যে সামন ইস্যু করবে। সামন ইস্যু করে যারা বিবাদী আছে তাদেরকে
জানাবে আপনাদের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। তাহলে সামন করার সময় কি কি ইনক্লুডেড থাকবে, সামন কিভাবে করা যায়, এই সব কিছু আমরা পাবো অর্ডার 5-এ। সামন যখন করা হবে তখন 30 দিন প্লাস 30 দিন, সর্বোচ্চ 60 দিন দিতে পারে তাকে অ্যাপিয়ার হওয়ার জন্য। যেদিন তার কাছে সামনটা জারি গণ্য হবে, জারি হওয়ার দিন থেকে পরবর্তী 30 দিন বা এরপর অতিরিক্ত 30 দিন, মোট 60 দিনের মধ্যে তাকে অ্যাপিয়ার হতে হবে। তিন নাম্বার হচ্ছে এবার তিনি অ্যাপিয়ার করবে। তিনি অ্যাপিয়ার করবে। যদি তিনি অ্যাপিয়ার করে, অ্যাপিয়ার কে করবে? বিবাদী। বিবাদী অ্যাপিয়ার করে রিটেন স্টেটমেন্ট দিবে। এটা হচ্ছে 3 নাম্বার স্টেজ। বিবাদী অ্যাপিয়ার করে রিটেন স্টেটমেন্ট দাখিল করা, একটা লিখিত জবাব। লিখিত জবাব সম্পর্কে পাবেন অর্ডার 8-এ। অর্ডার 8-এ লিখিত জবাব কি কি ইনক্লুড থাকতে হবে, কে দিবে, কিভাবে দিবে, সব বলা আছে। তাহলে অ্যাপিয়ার হয়ে রিটেন স্টেটমেন্ট দাখিল করবে অর্ডার 8 অনুসারে। কে করবে এটা? বিবাদী যারা আছে, যাদের এই মামলায় মনে হয়েছে যে তাদের কন্টেস্ট করা প্রয়োজন, তারা এসে একটা রিটেন স্টেটমেন্ট দিবে। কিন্তু এটা হচ্ছে জেনারেল পার্সপেক্টিভ। এখন এখানে আমরা 3টা স্টেজ অলরেডি পড়ছি। স্টেজগুলো কিভাবে ভিন্ন হয় দেখেন। অ্যাপিয়ার করছে, ঠিক আছে। অ্যাপিয়ার না করলে, নন অ্যাপিয়ারেন্স হলে কি হবে? নন অ্যাপিয়ারেন্স হলে মামলাটা এক্স পার্টেতে চলে যাবে। এক্স পার্টে, একতরফা। আদালত একতরফা সাক্ষ্য নিয়ে মামলার রায় দিয়ে দিবে। অ্যাপিয়ার করলে ভালো কথা, আপনি রিটেন স্টেটমেন্ট দিলেন। অ্যাপিয়ার যদি না করে, বিবাদী কেউ না আসে, আমি সামন দিছি সবাইকে, সবার বরাবর সেটা সঠিকভাবে জারিও হয়েছে, কিন্তু এরপরও দেখা যাচ্ছে এরা কেউই আসে নাই, তখন আমাকে সেটা এক্স পার্টে বা একতরফা ভাবে নিষ্পত্তি করতে হবে। আমরা অর্ডার 9 অনুসারে এটাকে এক্স পার্টে নিষ্পত্তি করতে পারি। এক্স পার্টে, ঠিক আছে। এরপর দেখে এক্সপার্টের দিকে আমরা যাচ্ছি না, এক্সপার্টে তো আমরা পাবো সেটা এক্সপার্টে হলে। অ্যাপিয়ার হওয়ার পরে প্লেন্ট হলো, সামন গেল, অ্যাপিয়ার হলো, রিটেন স্টেটমেন্টও দিল। এবার কি হবে? রিটেন স্টেটমেন্ট দেওয়ার পরে আমরা চলে যাব এডিআর এ, যেটা আপনারা বলছিলেন সেকশন 89 এ। এডিআর বাধ্যতামূলক, অবশ্যই অবশ্যই আমাকে এডিআর করতে হবে। এডিআর এর মামলাটা রেফার করতে হবে। তাহলে 89 ইজ এ হিউজ সেকশন, অনেক বড়। মনে হচ্ছে এটাই একটা চ্যাপ্টার, একটা সেকশনে একটা চ্যাপ্টার মনে হচ্ছে। কে কে এডিআর করতে পারে, প্যানেল কে তৈরি করে দিবে, জাজ সাহেবের ভূমিকা কি হবে, কার কাছে রেফার করবে, কতদিনের মধ্যে তারা সলভ করবে, যদি এডিআর রাজি হয় কি হবে, টাকাটা কি হবে, এডিআর রাজি না হলে কি হবে। a lot of things are discussed in 89 এ, যেটা আশা করি আমরা পড়বো। তাহলে এডিআর এর সংক্ষিপ্ত, এডিআর যদি এটা মামলাটা দুটো পক্ষ কি হয়, রাজি হয়, তাহলে এরপরই সরাসরি কি জাজমেন্ট, সরাসরি জাজমেন্ট। তাহলে দেখেন 1 2 3 এক্সপার্টেতে চলে গেলে আমরা এখানে দেখতেছি 3টাতেই শেষ হয়ে যাবে। এক্সপার্টেতে সাক্ষী নেবে, এরপর 4টা স্টেজ, রায় দিবে 5টা স্টেজ। কিন্তু না হলে এডিআর যদি আসে, সেক্ষেত্রে এডিআর এর পরে সরাসরি জাজমেন্ট। তাহলে এখানে 5 স্টেজে শেষ। সিভিল একটা সুট 5 স্টেজও শেষ হইতে পারে। প্লেন গেল, সামন গেল, অ্যাপিয়ার হয়ে রিটেন স্টেটমেন্ট দিল 3টা। এরপর ওরা কি করলো? এডিআর করে নিল নিজেদের মধ্যে, আদালত জাজমেন্ট দিয়ে দিল, 5টা স্টেজ শেষ। কিন্তু এডিআর যদি ফেল করে, এডিআর করতে যদি ব্যর্থ হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আদালত দেখেন, সেক্ষেত্রে আদালত বলবে কি করো, এটা যেহেতু এডিআর ফেল করছে, ইস্যু ফ্রেম করো। ফ্রেমিং অফ ইস্যু, এই ইস্যু ফ্রেম করার অধিকার হচ্ছে আদালতের। আদালত উভয় পক্ষের আর্জি এবং লিখিত জবাব দুইটাই পড়ে বিবাদী এবং বাদীর মধ্যে মূল বিরোধী বিষয় সম্পর্কে ইস্যু গঠন করবে। ইস্যুগুলো কিরকম হয় আমি এক্সাম্পল দিই। উক্ত মামলা অত্র আকারে চলতে পারে কিনা, তামাদিতে বাড়িত কিনা, পক্ষ দোষে বাড়িত কিনা, নালিশা ভূমিতে বাদী পক্ষের সত্ত্ব আছে কিনা, নালিশা ভূমিতে বিবাদী পক্ষের দখল আছে কিনা, উক্ত দলিল দ্বারা বাদী পক্ষ বাধ্য কিনা, উক্ত দলিল আইনে বাতিলযোগ্য কিনা, বাদী প্রতিকার পেতে পারে কিনা, এগুলো সব হচ্ছে এক একটা ইস্যু। তাহলে আদালত ইস্যু ফ্রেম করবে বাদী বিবাদীর বর্ণনা অনুযায়ী। আমরা এখন পর্যন্ত কয়টা? 5টা পাই গেলাম, এই যেভাবে যাচ্ছি সেভাবে।
এখন ধরেন ইস্যু ফ্রেম হয়ে গেল। ইস্যু ফ্রেম হয়ে যাওয়ার পরে কি হবে? ইস্যু ফ্রেম হয়ে যাওয়ার পরে আমরা যাব, এটাকে বলা হয় প্রতিকার। 30 ধারার প্রতিকারও বলে অনেকেই। আপনারা কেউ 30 ধারার প্রতিকার সম্পর্কে শুনেছেন? কেউ কি শুনেছেন 30 ধারার প্রতিকার কি জিনিস? তিরিশ ধারার প্রতিকার, জি। ফার্দার হিয়ারিং, না না, ফার্দার হিয়ারিং না, 30 ধারা তদবিরও বলা হয়। হ্যাঁ, প্রতিকার বা তদবির বলা হয় 30 ধারায়। বাট মূলত জিনিসটা কি কেউ বলতে পারবেন কি করা হয় আসলে 30 ধারায়? এটাতে সেকশনে যে 30 ধারায় আপনারা শিরোনাম সেটা দেখতে পাবেন কি, পাওয়ার টু অর্ডার ডিসকভারি এন্ড দ্য লাইক। পাওয়ার টু অর্ডার ডিসকভারি 30 ধারা, এটা 6 নাম্বার স্টেজ হিসেবে আমরা দেখাচ্ছি 30 ধারার প্রতিকার। কিন্তু এখানে অনেকগুলো জিনিস আসে। অর্ডার 10 থেকে শুরু করে 11, 12, 13, মূলত এগুলো সবগুলাই 30 ধারার প্রতিকারের মধ্যে চলে আসে। অর্ডার 10 যেমন হচ্ছে এক্সামিনেশন অফ পার্টিস। আদালত চাইলে পার্টিকে ডেকে এক্সামিন করতে পারবে, এক্সামিনেশন। যদি আদালত সেটা না করে, এক্সামিন না করে, সেটা বাদ, কিন্তু আদালত চাইলে পার্টিদেরকে ডেকে এক্সামিন করতে পারবে। এরপর ডিসকভারি আর ইন্সপেকশন। ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন কে করবে? আদালত করতে পারবে। এই পক্ষ থেকে যদি কোনো একটা নির্দিষ্ট জিনিস জানতে চায়, আদালতের মাধ্যমে তার একটা প্রশ্ন আকারে সেই জিনিসগুলা, এই দলিল তোমার আছে কিনা, থাকলে সেটা কে করেছে, কোথায় আছে, আদালতে দাও, এই ধরনের ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন করতে পারে। এর বাইরে আপনি অর্ডার 12 যান, অ্যাডমিশন হইতে পারে। অ্যাডমিশনের ভিত্তিতে আদালত জাজমেন্ট দিয়ে দিতে পারে। এবং সবার শেষে হচ্ছে প্রোডাকশন অফ ডকুমেন্ট। প্রোডাকশন অফ ডকুমেন্ট অর্ডার 13। তাহলে দেখেন এই যে 10, 11, 12, 13 এই সবগুলাই কিসের আন্ডারে চলে আসে? 30 ধারা তদবির বা প্রতিকারের মাধ্যমে। হ্যাঁ, এর ভিত্তিতে যদি দেখা যায় যে আমার বাদীপক্ষ, আমি আমার বিবাদীতে কোনো একটা কিছু জানার আছে, আমি নির্দিষ্ট একটা কোয়েশ্চেনারি আদালতের কাছে সাবমিট করব, বিবাদী যাতে এই কোয়েশ্চেন গুলোর উত্তর দেয়। বা বাদীপক্ষের কিছু প্রশ্ন আছে, বাদীপক্ষ সেটা একটা কোয়েশ্চেনারি সাবমিট করবে যে আমি এই জিনিসগুলো জানতে চাচ্ছি। তখন আদালত চাইলে পার্টিকে ডেকে এনে এক্সামিন করতে পারবে। আদালত চাইলে তাকে বলতে পারবে এই দলিলটা তুমি হাজির করো। ডিসকভারি বা ইন্সপেক্ট করবে, এখানে কোথায় আছে ইন্সপেকশন হবে। এরপরে গিয়ে দেখা যাচ্ছে আর তুমি এটা স্বীকার করো কিনা, এটা স্বীকার করো না। এভিডেন্স অ্যাক্ট আমি আপনাদেরকে রিটার্ন পরে আসছি বললেন, যেহেতু আপনাদেরকে পড়াইছে আপনাদের সবারই মোটামুটি মনে থাকার কথা। সেকশন 70 অফ এভিডেন্স অ্যাক্ট, অ্যাডমিশনের উপর জাজমেন্ট দিয়ে দিতে পারবে। এবং সবার শেষে অর্ডার 13 বলা হচ্ছে প্রোডাকশন অফ ডকুমেন্ট, যে ডকুমেন্ট প্রয়োজন আদালত সেটা প্রোডাকশনের আদেশ দিতে পারবে। তাহলে 30 ধারার প্রতিকারও হইল। এবার আমরা বিচারে চলে যাব। দ্য সুট ইজ রেডি ফর ট্রায়াল, এগুলো সব হচ্ছে প্রি ট্রায়াল স্টেজ। এবার ট্রায়ালে যাব। প্রথমে কি? হিয়ারিং অ্যান্ড উইটনেস। হিয়ারিং অ্যান্ড উইটনেস। এবার হিয়ারিং অ্যান্ড উইটনেসের জন্য আপনি যেতে পারেন অর্ডার 18-এ। অর্ডার 18 না, হিয়ারিং অ্যান্ড উইটনেস স্বীকৃতি 17 দ্বারা। বাহ, এটা তো আমি মোটামুটি, যেহেতু আমি আপনাদেরকে রিটার্ন পরে আসছি। না না না, এটা প্রিলি ব্যাচে ফার্স্ট ক্লাস। আপনাদের মধ্যে অনেকেই রিটার্ন ব্যাচেও ভর্তি হয়েছেন। যারা রিটার্ন ব্যাচে আছেন তারা আমার হচ্ছে এভিডেন্স ক্লাস পাইছেন। এই তো আমি লাস্ট মান্থে তো মনে হয় পড়াইলাম এভিডেন্স। সেখান থেকে মোটামুটি যারা ক্লাসগুলোতে ছিলেন বা ওই কোর্সে ছিলেন তাদের জানার কথা। অ্যাডমিশন, কনফেশন আমরা তো খুব চেষ্টা করেছি আলাদা আলাদা করে মনে থাকে মতো, দীর্ঘদিন মনে রাখতে পারে মতো করে পড়ার জন্য। হিয়ারিং দ্য সুট এন্ড এক্সামিনেশন অফ উইটনেস। এখানে রুল 1 যখন আপনি পড়বেন হিয়ারিং এন্ড উইটনেস, আপনি দেখবেন যে বলা হচ্ছে বাদীপক্ষ, সরাসরি না, এটা আমি এক্সপ্লেন করব পরে, বাদীপক্ষ মামলার হিয়ারিং শুরু করবে বা সাক্ষী শুরু করবে। হিয়ারিং বা সাক্ষী শুরু করবে, হিয়ারিং এন্ড উইটনেস। এক্ষেত্রে কি হবে দেখেন, বাদী সাক্ষ্য দিবে, বিবাদী এসে প্রথমে দেখেন জবানবন্দি হবে, জেরা হবে।
ঠিক একইভাবে বিবাদী তাদের সাক্ষীগুলো নিয়ে আসবে, তাদেরও জবানবন্দি হবে, জেরা হবে। এর বাইরে আদালত যদি কোনো কমিশনের অর্ডার দেয়, কমিশনারের সাক্ষী হবে কমিশনার, বা আদালত যদি ইন্ডিপেন্ডেন্ট কোনো উইটনেসকে ডাকে। এদিন একটা মামলায় আমি রায় দেওয়ার জন্য ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, ওই ওয়ার্ডের যে মেম্বার, সাবেক যে মেম্বার এবং এর আগের যে চেয়ারম্যান, সবাইকে আমি আদালতে ডাকাইছি, সবার সাক্ষী নিছি। যেহেতু এই মামলা সীমানা নিয়েছিল, যে বলা হচ্ছে স্থানীয় যারা চেয়ারম্যান মেম্বার ছিল এরা সীমানা নির্ধারণ করে দিয়েছিল, সীমানা বাউন্ডারি, এবং উভয় পক্ষ সেটা মেনে নিয়ে সাইন করে একটা চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তিটা আদালতে আমার আসলো। তো তখন আমি এখানে কারা কারা ছিল ওই সালিশকার হিসেবে সবাইকে ডাকাইছি। চেয়ারম্যান আসলো, সাক্ষী দিল, বললো যে স্যার বাদী পক্ষ বিবাদী পক্ষ উভয় মেনে নিছে, কিন্তু পরবর্তীতে বাদী আর মানছে না সেটা। একইভাবে যতজন সালিশকার ছিল সবাইকে ডাকাইছি, সবাই সাক্ষী দিছে কি বাদী প্রথমে মেনে নিল, পরে সেটা মানতে চাচ্ছে না, এই বাদী নিজে সাইন করছে এটা। পুলিশ গেছে ঠিক করে দিছে, প্রশাসন গেছে ঠিক করে দিছে, স্থানীয় মানুষ ঠিক করে দিছে, সবারটা একই জায়গায় ছিল, সীমানা চেঞ্জ হয় না। বাদী কিছুদিন পর পর সেটা মানতে চায় না, তাহলে শেষ পর্যন্ত সে কোর্টে চলে আসছে। মানে দেখেন রাষ্ট্রের যতগুলো অর্গান সবাইকে ইউজ করে ফেলছে শুধু একটা সীমানা নিয়ে। তো আমি ওদের সবাইকে ডেকে, ওরা ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, আদালতের উইটনেস, তাদের সাক্ষী নিছি। এগুলো সব হচ্ছে এই স্টেজে করা হয়, হিয়ারিং এন্ড উইটনেস, এবং এই স্টেজে অ্যাডজার্ন করা যায় মামলা, অর্ডার 17 অনুযায়ী মামলা অ্যাডজার্ন করা যায়। হিয়ারিং এন্ড উইটনেস গুলো সব শেষ হয়ে গেলে চলে যাব আমরা আর্গুমেন্টে। দেখি কেউ বলতে পারবেন এই আর্গুমেন্ট সম্পর্কে সিপিসির কোথায় বলা আছে? সিপিসির কোন সেকশনে, কোন অর্ডারে বা কোন রুলে আর্গুমেন্টের কথা বলা আছে বলেন? কোথায় আর্গুমেন্টের কথা বলা আছে? এনিওয়ান? অর্ডার 18 রমজান ইসলাম কোথাও নাই। কানিস ফাতেমা সেকশন 33 অর্ডার 20। অর্ডার 20 দেখি আমি অর্ডার 20 তে কি আছে। জাজমেন্ট এন্ড ডিক্রির কথা বলা আছে। নো নো নো। সুলতানা প্রীতি, ভেরি গুড। সিভিল কোর্ট ইনস্ট্রাকশন ম্যানুয়াল, শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট গার্ল। সুলতানা প্রীতি আপনি বলতে পেরেছেন সিভিল কোড, ফোরকানুদ্দিন সিভিল কোড ইনস্ট্রাক্টর ম্যানুয়াল। বাট মজার ব্যাপার হচ্ছে সিভিল কোড ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে ইজ নট দ্য ডিরেক্টিভ অফ আর্গুমেন্ট ইন কোর্ট। এটা হচ্ছে মূলত আপনাদেরকে একটু আগে আমি যেটা বলেছি সিআরও, সিভিল রুলস এন্ড অর্ডার, সিভিল রুলস এন্ড অর্ডারে বলা আছে যে আদালত মামলার আর্গুমেন্ট শুনে রায় দিবে। এখান থেকে আর্গুমেন্টটা আসলে আমাদের কোর্টে প্রচলিত। সিপিসির কোথাও আর্গুমেন্ট সম্পর্কে বলা নাই, কিন্তু সহায়ক দুইটা বিধিতে বলা আছে, একটা হচ্ছে সিভিল রুলস এন্ড অর্ডার আর একটা হচ্ছে সিভিল কোড ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না, খুবই কম আমরা এটা নিয়ে আলোচনা করি, বাট যারা জানে তারা নিশ্চয়ই নেক্সট লেভেলের পড়ালেখা করে বা এটা সম্পর্কে জানছে। সিভিল কোড ইনস্ট্রাকশন ম্যানুয়াল মূলত কোথায় বলা আছে? সিভিল রুলস এন্ড অর্ডার, সিআরও, যেটাকে একটু আগে আলোচনা করেছি আমরা। আমাদের আদালত অর্ডার, সুপ্রিম কোর্ট ডিভিশন অর্ডারের যে অ্যামেন্ড করতে পারে 122 সেকশন 122 যে পাওয়ার, সেটা ইউজ করে যে ব্যাখ্যা দেয় বা বিভিন্ন সময় যে নির্দেশনা দেয়, সেগুলোর সংকলন হচ্ছে সিভিল রুলস এন্ড অর্ডার বা সিআরও। সবাই আজকের পর আর কেউ বলবেন না এই জিনিসটা, সিআরওর মতো ইম্পর্টেন্ট আর কিছু নাই। যারা সিভিলে আগ্রহী তাদের সবার জন্য সিআরও, আর ক্রিমিনালের জন্য সিআরআরও। সিআরআরও সিআরপিসি কে ব্যাখ্যা করে সিআরআরও, সিপিসি কে ব্যাখ্যা করে সিআরও। সিআরও দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। এখানে আর্গুমেন্ট সম্পর্কে বলা আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল যেটা আছে, সেই ইনস্ট্রাকশন ম্যানুয়াল 1935 ও আর্গুমেন্ট সম্পর্কে বলা আছে, তবে সিপিসি কোথাও নাই। কোনোদিন কোর্টে যদি আটকে যান, কোর্ট যদি বলে যে আমি তো কি করব না, আর্গুমেন্ট শুনবো না, সিপিসি তে আর্গুমেন্টের কথা নেই, বলেও তর্ক করতে যাবেন না। আসলেই সিপিসির কোথাও আর্গুমেন্ট সম্পর্কে বলা নাই। সিভিল রুলস এন্ড অর্ডার বা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে যেটা দেওয়া হয়েছে এটা জাস্ট একটা নির্দেশনা। কোনো একটা মামলায় যে আর্গুমেন্ট করতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। আপনি যদি বলেন কোর্টে গিয়ে
ইউর অনার আমি এখানে আর্গুমেন্ট করব না, ফাইন। বাধ্যবাধকতা নাই, করতে চাইলে করতে পারেন, যদি জাজ সাহেব শুনতে চাই শুনতে পারবে। কিসের আন্ডারে? সিআরও আন্ডারে। আচ্ছা, এরপর আর্গুমেন্ট শেষ, এবার আমরা চলে যাব জাজমেন্টে। জাজমেন্ট এন্ড ডিক্রি। তাহলে জাজমেন্ট এন্ড ডিক্রি সম্পর্কে বলা আছে অর্ডার 20-তে। হিয়ারিং শেষ হওয়ার কতদিনের মধ্যে জাজমেন্ট দিতে হবে? হিয়ারিং শেষ হওয়ার কতদিনের মধ্যে জাজমেন্ট দিতে হবে এটা বলা আছে অর্ডার 20 রুল 1-এ। রুল 1 অফ অর্ডার 20-তে বলা আছে আপনি হিয়ারিং শেষ করবেন মামলার, আপনি চাইলে ইনস্ট্যান্ট দিয়ে দিতে পারেন একটা মামলার আদেশ। সিআরও ফুল মিনিং আনোয়ার, আমি সিআরও ফুল মিনিং এখানে লিখেছি, সিভিল রুলস এন্ড অর্ডার, সি আর ও। সি মানে সিভিল, আর মানে রুলস, অর্ডার মানে ও, সিভিল রুলস এন্ড অর্ডার। তাহলে দেখেন যেটা বলছিলাম সেটা হচ্ছে অর্ডার 20-তে বলা আছে আপনি মামলা শেষ করে ইনস্ট্যান্ট রায় দিয়ে দিতে পারবেন, বা আপনি এরপরে কয়দিন, 7 days, 7 দিনের মধ্যে জাজমেন্ট দিতে পারবেন। আর জাজমেন্ট যেদিন দিবেন সেদিন থেকে 7 দিনের মধ্যে আপনি ডিক্রি দিতে পারেন, ডিক্রি। তাহলে মামলা শেষ হওয়া 7 দিনের মধ্যে জাজমেন্ট, জাজমেন্ট শেষ হওয়া 7 দিনের মধ্যে ডিক্রি দিতে হবে। তাহলে অলরেডি আমরা এখানে 10টা কি পেয়ে গেছি। জাজমেন্ট এন্ড ডিক্রিকে যদি একটা হিসাব করি 9টা, আর জাজমেন্ট এন্ড ডিক্রিকে আলাদা আলাদা স্টেজ, যেহেতু 7 দিন পরে পরে 10টা মামলা এখানে শেষ হয়ে যায় এই 10টা স্টেজে। কিন্তু এরপরে আপনার কি আছে, কিছু কিছু মামলায় এক্সিকিউশন অফ ডিক্রির জন্য আপনাকে আবেদন করতে হয়, বিশেষ করে যেগুলো পুনরুদ্ধার বা দখল পুনরুদ্ধারের মামলা, খাস দখলের মামলা। খাস দখলের মামলায় এই স্টেজটা আপনাকে ফলো করতে হয়, এক্সিকিউশন অফ ডিক্রি, যেটাকে বাংলায় বলা হয় জারি মামলা। বাংলায় কি বলা হয়? জারি মামলা। এরপরেও যদি আপনি কন্টিনিউ করতে চান, আপনি চাইলে অ্যাপিল, রিভিউ বা রিভিশন করতে পারেন। These are also stages of civil suit. So কেউ যদি জিজ্ঞেস করেন যে সিভিল সুটের কয়টা স্টেজ, আপনার ডিরেক্টলি আনসার করার দরকার নেই, আপনি বলতে পারেন যে প্রি ট্রায়াল, ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল 3টে স্টেজ আছে। আর এই স্টেজগুলোকে যদি আমরা বিভিন্নভাবে ভেঙে ফেলি, মামলার যে চলার পথ সেটা অনুসারে নির্ধারণ করা যায় আসলে মামলার কয়টা স্টেজ। কিছু কিছু সিভিল মামলা 5টা স্টেজে শেষ হয়ে যাচ্ছে, কিছু কিছু সিভিল মামলা 9টা স্টেজে শেষ হচ্ছে, কিছু কিছু সিভিল মামলা 11টা এবং ক্ষেত্র বিশেষে 12টা স্টেজে গিয়েও শেষ হচ্ছে। সো ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট ক্রাইটেরিয়াস, ডিফারেন্ট পার্সপেক্টিভ, কোন পথে মামলাটা আগাচ্ছে সেটার উপরে। বাট আমরা মোটামুটি যেগুলো আমাদের ইম্পর্টেন্ট স্টেজ সেগুলো সম্পর্কে বিস্তারিত পড়ে ফেললাম। তো আপনাদের মধ্যে যারা মোটামুটি এটা বুঝতে পেরেছেন, একটু কমেন্টে একদম প্রথম থেকে প্লেন থেকে শুরু করে আপিল পর্যন্ত সবগুলো স্টেজ কমেন্টে লিখে দেন সুন্দর করে, একদম আমার মতো করে। প্লেন্টের পরে রিটেন স্টেট, সামনের পরে রিটেন স্টেটমেন্ট, এরপরে রিটেন স্টেটমেন্ট আপনি দেওয়ার পরে কি হবে, মামলা এডিআর এ যাবে, এডিআর থেকে ফেল করে আসলে মামলা ইস্যু ফ্রেম করা হবে, ইস্যু ফ্রেম করার পরে মামলা 30 ধারা তদবির বা প্রতিকারের জন্য এক্সামিনেশন এন্ড ইন্সপেকশন উইথ ডিসকভারি হবে। এরপর মামলা হিয়ারিং এবং উইটনেস টেকিং হবে। এরপর এটা যাবে আর্গুমেন্টে, আর্গুমেন্ট থেকে জাজমেন্ট, জাজমেন্ট থেকে ডিক্রি এবং সর্বশেষ আইদার এক্সিকিউশন অফ ডিক্রি যদি প্রয়োজন হয়। সব মামলায় প্রয়োজন না, কিছু কিছু মামলায় এক্সিকিউশন অফ ডিক্রি স্টেজটা ফলো করতে হয়। আর এরপরে মামলা সেকেন্ড লাইফ, যেটা যদি আপিল আদালতে আপিল করা হয় বা রিভিউ রিভিশন করা হয়, দেন আরেকটা স্টেজ বাড়তে পারে। আপিল, রিভিউ, রিভিশন কি দাপের মধ্যে পড়বে কিনা? পড়বে, কারণ বলা হয় কি আপিল ইজ কন্টিনিউশন অফ অরিজিনাল সুট। আপিল সম্পর্কে বলা হয়েছে আপিল ইজ কন্টিনিউশন অফ অরিজিনাল সুট। একটা মামলায় আপিল হয়েছে মানে আপনাকে ধরে নিতে হবে মূল মামলাটাই এখনো চলমান আছে, এটা আলাদা কোনো মামলা না, মূল যে মামলাটা সেটাই চলছে। আপিল ইজ কন্টিনিউশন অফ অরিজিনাল সুট। সো আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি আগামীকাল আপনাদের আরেকটা ক্লাসে আপনাদের সবার সাথে দেখা হবে। এই প্রিলিমিনারি যে জিনিসগুলো আমরা পড়লাম এগুলো একটু নোট করে রাখার চেষ্টা করবেন। আগামীকাল আমরা সেকশন 1 থেকে 35 পর্যন্ত কভার করার ট্রাই করব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।